গভীরভাবে নাক দিয়ে প্রথমে বুকে এবং পরে পেটে শ্বাস নিতে থাকুন। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে সকল দূষিত পদার্থ কালো ধোঁয়ার মতো করে বের করে দিন। প্রকৃতি থেকে গভীরভাবে নাক দিয়ে দম নিন এবং অনুভব করুন অসীম প্রাণশক্তি আপনাকে আরো সতেজ ও প্রাণবন্ত করে তুলছে। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন কালো দূষিত ধোঁয়ার সাথে আপনার সব বিষণ্ণতা, শঙ্কা ও ভয় বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে, দূরে হারিয়ে যাচ্ছে। দম নেবেন বুকে এবং পেটে। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে শরীর থেকে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বের করে দিন। প্রকৃতি থেকে অক্সিজেন সমৃদ্ধ বাতাস নিতে নিতে শ্বাস নেবার শব্দে কান পাতুন এবং শরীর থেকে দূষিত বাতাস ছাড়তে ছাড়তে দম ছাড়ার শব্দে কান পাতুন। মনোসংযোগ করুন। ধীরে ধীরে দম নিন, আরো ধীরে ধীরে দম ছাড়ুন। প্রকৃতি থেকে অক্সিজেন সমৃদ্ধ শুদ্ধ বাতাস গভীরভাবে নাক দিয়ে বুকে এবং পেটে নিতে থাকুন। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে সকল দূষিত পদার্থ কালো ধোঁয়ার মতো করে বের করে দিন। দম নিতে নিতে শ্বাস নেবার শব্দে কান পাতুন এবং দম ছাড়তে ছাড়তে দম ছাড়ার শব্দে কান পাতুন। মনোসংযোগ করুন। অনুভব করুন আপনার সারা শরীর সজীব ও প্রাণবন্ত হয়ে উঠছে। প্রকৃতি থেকে গভীরভাবে নাক দিয়ে দম নিন এবং অনুভব করুন অসীম প্রাণশক্তি আপনাকে আরো সতেজ ও প্রাণবন্ত করে তুলছে। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন কালো দূষিত ধোঁয়ার সাথে আপনার সব বিষণ্ণতা, শঙ্কা ও ভয় বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে, দূরে হারিয়ে যাচ্ছে। এবার ধীরে ধীরে অনুভব করুন আপনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সতেজ অনুভব করছেন। ধীরে ধীরে জেগে উঠুন। চোখ মেলুন, মাথা ও ঘাড় নাড়ুন, হাত ও পা নাড়ুন। আত্মবিশ্বাসের সাথে আড়মোড়া ভাঙুন।
Good evening, friends. I said, good evening, friends. Good evening, sir. Good evening. Welcome, Good Obika. evening, sir. Good evening, sir. Welcome. Good Welcome, evening, sir. Good everybody. evening, sir. Thank you. Thank you. Today's session is basically a paid program. I would first disclose this in front of you. The program is going live, but I should clear it that today's program is a paid program. And most of the candidates who join today's session are Bengalis. So naturally, I will talk more in Bengali. But as all of my programs are attracting the pan India audience, particularly the student community. So naturally, I have to speak in English too. So আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সফট স্কিল ট্রেনিং এর অত্যন্ত একটা ছোট্ট বিষয়, যা প্রথমেই বৃহত্তর গুরুত্ব দিয়ে আলোচনা করাটা আমি উপযুক্ত মনে করেছি। যেহেতু আমরা সফট স্কিল প্রোগ্রামটাকে পপুলার করবার জন্য একটা সর্বাঙ্গীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং we are trying to reach the young generation. So আমি সর্বান্তকরণে এটা আপনাদের কাছ থেকে আশা করি যে সমস্ত সেশনের মতো this session will be an interactive session. এই সেশনটাও একটা পারস্পরিক আলোচনার সাপেক্ষে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি কয়েকজনের কাছ থেকে একটু জানতে চাইবো, যেমন ধরুন কৃষ্ণেন্দু শিকদার আছেন একজন টিচার, যেমন ধরুন মৌসুমী নন্দী আছেন একজন প্রফেসর, যেমন ধরুন সুব্রত চ্যাটার্জি আছেন একজন টিচার, যেমন ধরুন করবী নাথ আছে একজন দুর্দান্ত রকমের এনথুজিয়াস্টিক মহিলা, একদম মানে মানে আমার যারা ফলোয়ার তাদের মধ্যে অত্যন্ত পছন্দের তালিকায় উনি প্রবেশ করে গেছেন, এন্টার্ড ইনটু মাই ফেভারিট সার্কেল। আর আমার প্রিয় অবিকা মন্ডল রয়েছে নয়ডা থেকে, এবং অবিকাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। ও আজকের ফ্লাইটে কলকাতা পৌঁছেছে, বাবা মায়ের সঙ্গে দেখা করেছে এবং আজকের ফ্লাইটে আবার নয়ডা পৌঁছে গেছে হিয়ার টু জয়েন দিস সেশন। অবিকা মন্ডল, I would like to ask along with সুতীর্থ। সুতীর্থ কালকে একবারে বোমা ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত প্রোগ্রাম করেছে কালকে সুতীর্থ, এবং এত কালকে সুতীর্থকে শুভেচ্ছা বর্ষণ বর্ষণ করেছে, আমাকে কেউ করে না, আমাকে এত কেউ শুভেচ্ছা বর্ষণ করে না, সুতীর্থকে সবাই শুভেচ্ছা বর্ষণ করলো। তো যাই হোক, এটাও আমার একটা প্রাউডনেস। ঠিক আছে, এটাও আমার একটা ভালো লাগলো। আমি আজকে গৌর হরি দাসকেও দেখতে পাচ্ছি, সে প্রায় প্রতিদিনই অংশগ্রহণ করছে।
আমি একটু জানতে চাই ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আপনারা কি বোঝেন, আপনাদের বোঝাটা কি, একটু আমি বুঝতে চাই। কারণ তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বৃহত্তর আলোচনার মধ্যে প্রবেশ করব। আমি একটা অদ্ভুত কথা দিয়ে যে শুরু করেছি আমার আলোচনা, না জানি না বুঝতে পেরেছেন কিনা। এটা অত্যন্ত ছোট্ট বিষয়, ইমোশনাল ইন্টেলিজেন্স সর্বকালেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান সময়ে ইমোশনাল ইন্টেলিজেন্স গ্রেটার ইম্পর্টেন্স দাবি করে in every aspect of our life, particularly at the age of AI, when the automation is inevitable in our life. So আমরা কি বুঝি, অর্থাৎ হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ, আমি সেটা একটু বুঝতে চাই। এখানে সুতীর্থ এবং অভিকা এই দুজন আমার কাছে মুখ্য চরিত্র, বিকজ তারা এই সফট স্কিল প্রোগ্রামটাতে প্রফেশনালি অংশগ্রহণ করেছে। এইমাত্র দেখলাম মৃত্যুঞ্জয় দাস সেবা ভারতী মহাবিদ্যালয়া ঝাড়গ্রাম থেকে জয়েন করেছেন। এবং চলুন আমি এখন এক এক করে আমি প্রত্যেককে বলবো ক্যামেরা অন করুন, বারবার বলতে ভালো লাগে না, প্রত্যেককে বলবো ক্যামেরা অন করুন এবং একটা ইন্টারাকশনে অংশগ্রহণ করুন। এবং এও বলছি যে এক এক করে আমি যেমন ভাবে সিরিয়ালি আছে, প্রথম অভিকার কাছ থেকেই শুনতে চাইবো। অভিকা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড ইমোশনাল ইন্টেলিজেন্স? হোয়াট ইউ নো, হোয়াট ইউ হোয়াট ইউ ফিল, তোমার কি অভিব্যক্তি সম্পর্কে জানতে চাই। স্যার, ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে যেটা আমি বুঝেছি বা এর আগে যা আমি আপনার কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে টু বি এবল টু রেগুলেট মাই ইমোশনস অ্যাট ভেরিয়াস প্লেসেস। এটা খুবই শর্টে আমি মানে বলতে চাইছিলাম যে বিভিন্ন জায়গায় আমি আমার ইমোশনকে কিভাবে রেগুলেট করব, কিভাবে কন্ট্রোল করব, কোথায় কিভাবে ইমোশনাল ব্যালেন্স দরকার পড়ে সেই জিনিসটা নিজের মধ্যে মানে আহ, তুমি, তোমার বক্তব্য হলো ইমোশনাল ইন্টেলিজেন্স একটা অ্যাপ্লাইড সাইকোলজি, মানে একটা ব্যবহারিক ব্যাপার। এটা এটা একটা ব্যবহারিক ব্যাপার। ইমোশনাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার মাধ্যমে আমি আমার পরিস্থিতিকে সামাল দেব। তুমি কি এরমই কিছু বলতে চাইছো? এক্স্যাক্টলি এরমই কিছু বলতে চাইছো? হ্যাঁ, কিছুটা এটাই বলতে আমি চলো চেয়েছিলাম। এটাকে আমরা গ্রহণ করলাম। এরপরে আমরা অবশ্যই চাইবো মৌসুমী ম্যাডামকে। মৌসুমী ম্যাডাম দুর্দান্ত রকমের নোট টেকার, মানে অত্যন্ত দারুণ ভাবে উনি নোট টেকিং করছেন। এবং আমার তো রীতিমতো এখন ভয় লাগতে শুরু করেছে যে উনি এত সূক্ষ্মভাবে লিখছেন সব প্রেজেন্টেশন গুলোকে, পরে আবার যখন ওগুলো অ্যানালিসিস দেন তখন কোথায় কি ভুল করি, কোথায় কি ভুল করি, আমার কাল থেকে একটু ভয় হচ্ছে। না সো স্যার, একদমই নয় স্যার। তো স্যার আমি ঠিক আছে, আপনার জ্ঞান আমার কাছে সংকীর্ণ স্যার, না না একদম। জ্ঞানের প্রশ্ন নয়, প্রশ্ন হলো প্রত্যেকে ইম্পর্টেন্ট। এই যে ধরুন সবাই আপনারা যে অংশগ্রহণ করেছেন, আপনারা প্রত্যেকে প্রত্যেকের কাজটা সঠিকভাবে করছেন। এটা আমার সৌভাগ্য যে যে আপনাদের মতো মহাজ্ঞানী, মহানারী, মহাপুরুষ মানুষদের সান্নিধ্য লাভ করছি। এই জন্য প্রতিদিনই মানে কি বলবো, মানে কাউন্সেলিং এ বিধ্বস্ত হয়ে থাকি। এই কিছুক্ষণ আগে ছাড়লাম এক ক্লায়েন্টকে, বাইপোলার ডিসঅর্ডার। তো সেখান থেকে বেরিয়ে এসে জানেন, আপনারা তো জানেন নিশ্চয়ই যে বাইপোলার ডিসঅর্ডার একটা কত বড় সমস্যা। সেখান থেকে বেরিয়ে এসে 15 মিনিট হয়নি, বাট আই অ্যাম সো ইগার টু মিট ইউ। মানে বলতে পারেন আমি এখানে কিছু বলতে আসছি এটা ইম্পর্টেন্ট নয়, আপনাদের সঙ্গে দেখা হবে
এটাই ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা একটা পরম সৌভাগ্যের বিষয়। I would like to meet, like Thank to you. hear from মৌসুমী ম্যাডাম। মৌসুমী Thank ম্যাডাম, you. একটু আপনার কলেজ, আপনার কর্মক্ষেত্র সম্পর্কে একটু বলুন, যাতে দর্শকরা, প্রতিদিনই আপনাকে আমি ইন্ট্রোডিউস করছি, কিন্তু আপনি একটু আপনার সম্পর্কে বলে তবে শুরু করুন আজকে। বলুন প্লিজ। হ্যাঁ স্যার, আমি মৌসুমী নন্দী, আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছি কোন্নগর কলেজে। মানে আমাদের আপনার শ্রীরামপুর, তারপরে কোন্নগর, হ্যাঁ হুগলির কোন্নগর কলেজে আমি রয়েছি। মানে একদম মানে সরস্বতী পুজোয় যাতে আমরা যেতে পারি, এই জন্য উনি অ্যাড্রেসটা বলে দিলেন যে কিভাবে পৌঁছতে হবে। ওকে স্যার, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, এবছরের সরস্বতী পুজোটা আমার দারুণ কেটেছে, জানেন তো। মানে আই ওয়াজ ইন বেলুর মঠ। আহ, ও হ্যাঁ, বেলুর মঠে দুটো পুজোতে, মানে আমার সঙ্গে বেলুর মঠের দুটো অর্গানাইজেশনের খুব গভীর সম্পর্ক। আমার স্টুডেন্ট লাইফে ছিল রামকৃষ্ণ মিশন সমাজ সেবক বিদ্যামন্দির। শিক্ষা মন্দির, ওখানে আমি খুব যেতাম। এবং ওখানকার যিনি মহারাজ ছিলেন, তখন উনি মহেশ মহারাজ, পরে উনি রাঁচিতে প্রধান হয়ে গেছিলেন। তা মহারাজ আমাকে খুব পছন্দ করতেন, এবং আমি ওখানে বিনা পয়সা শেখাতাম। মানে আমার শেখানোটা প্রথম আমি শুরু করি একদম বিনামূল্যে। এখন আমি শেখাতাম, ওই সমাজ সেবক তৈরি হতো, সেখানে আমি কিভাবে সমাজ সেবকরা ইন্টারাক্ট করবে ইত্যাদি ইত্যাদি, তখন আমি শেখাতাম তাদেরকে। এবং সেটা মানে কি বলবো, তখন আমি পরিপূর্ণও নয়, ওরা বলে তুই পারবি, ক্যারি অন, স্টার্ট কর। মানে তখন আমি পরিপূর্ণও নয়, মহারাজ আমাকে উৎসাহ দিয়ে বলে যে পারবো, বলে আমি পড়াতাম। তো সেইখানে আমি গেছিলাম এবারের ইয়েতে। আর অবশ্যই মূল ইনভাইটেশনটা ছিল বোস হাউসের পক্ষ থেকে। আপনারাও আগামী বছর পাবেন সেই ইনভাইটেশন। তবে আপনাদের আগেই কোর্স শেষ হয়ে যাচ্ছে। তবে ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, অবশ্যই আপনার ইনভাইটেশন পাবেন। একদম দুপুরবেলার, একদম অত্যন্ত সুন্দর আয়োজনের সাথে, খুব মানে আমি আমার মিসেস উপস্থিত ছিলাম, সাথে প্রীতম বাবু ছিলেন, তখন উনি ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন কলকাতাতে, ওনাকেও আমি ক্যারি করেছিলাম। তো আমরা দুটো জায়গায় দুটো পুজোতে ছিলাম বেলুর মঠে, একটা যে সমাজসেবক শিক্ষণ মন্দির, একটা যে আমাদের বিদ্যা মন্দির। তো যাই হোক, এবার তো সরস্বতী পুজো খুব একটা গুরুত্বপূর্ণ বছর কেটেছে এবছর, আমাদের ভালো লেগেছে। তা আগামী বছর মৌসুমী দেবীর কলেজে আমরা যাব, সকলে যাব, এখানে যারা আছি সবাই, 1 2 3 4 5 6 7 8 9 10 সবাই যাবো। সো থ্যাংক ইউ স্যার। ম্যাডাম শুরু করুন। হ্যাঁ স্যার, ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে মানে আমি যেটুকু বুঝি, ইমোশন বলতে তো আমরা রাগ, দুঃখ, ভয়, বেদনা এই ধরনের ইমোশন গুলোকে আমরা বুঝে থাকি। এখন এর কটা সাথে ইমোশনস হতে পারে, এরকম কটা ইমোশনস আছে, একটু বলতে পারেন কটা ইমোশনস আছে? হ্যাঁ, এরকম তো প্রচুর ইমোশন রয়েছে। মানে এই যে আমরা বলছি, হ্যাঁ, একটা পজিটিভ, নেগেটিভ, বিভিন্ন ধরনের রয়েছে। আমরা রাগ, দুঃখ, ভয়, বেদনা, যন্ত্রণা, আবেগ, হ্যাঁ, এই ধরনের সমস্ত এগুলো সবই ইমোশন। মানে আমাদের কার্যকলাপের, মানে এগুলোর সঙ্গে আমাদের একটা কার্যের, বিভিন্ন কার্যের সঙ্গে এগুলো যুক্ত থাকছে। এখন স্যার এইটার সঙ্গে ইন্টেলিজেন্সের একটা যোগাযোগ রয়েছে। ইন্টেলিজেন্স বলতে তো আমরা ওই বুদ্ধি বা ধী শক্তিকে বুঝি। মানে ধী শক্তি বলতে ওই ধারণ করার ক্ষমতা। মানে আমরা যে আমাদের ব্রেন কতটা, এতদিন ধরে আমরা যেগুলো শিখছি, ব্রেন আমাদের সবসময় ধারণ করছে কিছু না কিছু, হ্যাঁ, আমাদের সংরক্ষণ করছে। তো এইরকমই এই ইমোশনাল দিকটা, মানে কিভাবে আমরা ওই ধী শক্তির মধ্যে দিয়ে বা বুদ্ধির মধ্যে দিয়ে কন্ট্রোল করতে পারি, কিভাবে তার সাথে কম্প্যাক্ট করতে পারি, এই বিষয়টাই সংযোগ করছে ইমোশনাল ইন্টেলিজেন্সকে। যাতে আমরা আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের ফিজিক্যাল বা মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে এখন আমরা বর্তমান। সরস্বতী পুজোয় আমরা সরস্বতী পুজোয় যাব না, কেন স্যার? জটিল হয়ে গেল, ও আমরা যাব স্যার, না, জটিল হয়ে স্যার গেল আমি ব্যাপারটা। কিন্তু বিষয়টা আরো ভালো করে জানবো, কারণ এইটা আমার না খুব না, তো ফেভারিট সে তো টপিক। হবে। আরে আরে, তার জন্যই তো এই বান্দা এখানে হাজির, হিয়ার টু এক্সপ্লেন এই ইট, টপিকটা আমার খুব ডু ফেভারিট নট স্যার। ওয়ারি। বাট আমি আগে জানতে চাইছি, আমার পাশে যারা রয়েছে খোল করতাল বাজাবার জন্য, তাদের বাজনাগুলো বাজছে কিনা ঠিক করে। সো সুব্রত চ্যাটার্জি, প্লিজ কাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ স্যার। স্যার, গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ, আমি যেটা বুঝি, ওয়েলকাম। আবেগজনিত আবেগজনিত বুদ্ধি হচ্ছে
সেখানে আবেগ দ্বারা পরিচালিত করতে পারি, এবং সেটা যদি আমাদের আপনার মানে আপনার মাইন্ডসেট যেমন নেটওয়ার্কটি ভাবে হবে অনুযায়ী আমরা আমাদের, হ্যাঁ একটু গন্ডগোল করছে আপনার স্যার। নেটওয়ার্কটি মানে প্রবলেম তৈরি হচ্ছে। আপনি হয়তো সবকিছু হ্যাঁ স্যার, ঠিকঠাক বলছেন, কিন্তু আমাদের কাছে এসে পুরো আসছে না। পৌঁছচ্ছে না। মানে কেরম হয়ে যাচ্ছে, হ্যাঁ শূন্যস্থান পূরণ করো টাইপের হয়ে যাচ্ছে। তো আমাদের আচ্ছা, কাছে কোনো সিট নেই, আসছে পেনও না। নেই লেখবার মতো। আমরা এখন লিখতে পাচ্ছি না, সরি। আপনার হ্যাঁ নেটওয়ার্ক ভালো হলে আবার শুনবো আপনার কথা। চলো হ্যাঁ স্যার, সুদীপ্ত, ঠিক আছে। ক্যারি অন। যাচ্ছে না বলছে কথা আসছে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা নিজেদের আবেগ বা অন্যের আবেগ কে বোঝা এবং সেই আবেগকে কাজে লাগানো। মানে আমরা আমাদের ইমোশনকে তো কন্ট্রোল করতে পারি, কিন্তু ইমোশনকে তো আমরা কোনোভাবেই আহ, মানে সেটাকে তো আমরা বন্ধ করতে পারি না। তাই ইমোশনকে একটা টুল হিসেবে যদি আমরা সেটাকে কাজে লাগাই, মানে ইমোশন যেটা আমাদের স্ট্রেস তৈরি করতে পারে, নেগেটিভ একটা জিনিস তৈরি করতে পারে, সেটাকে আমরা কনভার্ট করবো কোনো পজিটিভ কিছুতে। মানে নিজেদের আবেগকে আমরা ব্যবহার করব। আমি যদি চোখ বুঝি, আমি দেখতে পাচ্ছি, আমি আমার কলেজে, আমার পাশে আজকে স্ত্রী নেই, মার্কেটে গেছে, সেলের মার্কেটে গেছে, SLE সেলের মার্কেটে গেছে। তো সেলের মার্কেটে গেছে, তাই জন্য আমি আই এম টেকিং দ্য চান্স। পুরো ঘরে আজকে, আমার সেন্টারে আজকে আমি একা আছি। আজ রবিবার, সব অ্যাসিস্ট্যান্টেরও ছুটি। আমি চোখটা বুঝলেই দেখতে পাচ্ছি শ্রীরামপুর কলেজে গঙ্গার ধারে, মৌসুমী দেবী জানে, আমি আমার প্রেমিকার সাথে বসে আছি একদম গঙ্গার ধারে। ওপাশে ব্যারাকপুর দেখা যাচ্ছে, ওপাশে আমি দেখতে পাচ্ছি একদম। মানে আমি কলেজটা শেষ করেছি 1988 সালে, আর প্রেম টেম করতাম ওই 87 সালে। তা আমি সেই সময়টাকে দেখতে পাচ্ছি, মানে মন ওখানে বিচরণ করছে। চোখ বুঝলাম, মন ওখানে চলে গেল। বুদ্ধি দে, বুদ্ধি বলছে, "এই কি করছিস? মেয়ের বয়স 32, এইসব এই বয়সে যদি বউ পালিয়ে যায় ছেড়ে রেগে মেগে, তাহলে পুরো না খেয়ে মরবি, কারণ রান্না করতেই জানি না। সারা জীবন খালি মাথা চালিয়ে এসেছি, হাত আর চালাইনি।" সব বুদ্ধি বলছে। আর আর একটা কথা বলছে, সংস্কার। বাবা বলেছে এসব করতে নেই, মা বলেছে এসব করতে নেই। তারপরে এখন পড়েছি রামকৃষ্ণ মিশনের দায়িত্বে, মানে পড়ানোর দায়িত্বে। আরো বেশি সংস্কার মাথার মধ্যে চেপে বসেছে। এটা না করা যাবে না, ওটা করা যাবে না, ও করা যাবে না, এইসব রাখতে হবে, ওই রাখতে হবে। তাহলে মন, বুদ্ধি এবং সংস্কার, এর পরিপ্রেক্ষিতে মনকে আর অত বেশি মুখ করতে না দিয়ে কন্ট্রোল করা, এটাকেই ইমোশনাল ইন্টেলিজেন্স বলা যেতে পারে। এটা আমি একটু ডেফিনেশন আমার মতো করে দিলাম, কিন্তু এই ডেফিনেশনটা, সত্যি কথা বলি, আমার তৈরি করা ডেফিনেশন নয়। এই ডেফিনেশনটা একটা বিখ্যাত ধর্মীয় সংগঠনের, একদম প্রথম দিকে আমি ক্লাস করতে গেছিলাম, সেখানে এটা আমি পেয়েছিলাম। প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, মন, বুদ্ধি এবং সংস্কার। কিন্তু সাইকোলজি আরো অন্য কথা বলে, সেগুলো আমি বলবো, আমি সকলের থেকেই শুনবো। রবি শঙ্কর রায়, বারবার অনুরোধ করতে পারবো না। রবি শঙ্কর রায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কামান কামান, বলুন আপনি কি বোঝেন ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে, আপনি কি বোঝেন বলুন। হ্যালো, হ্যালো, কৃষ্ণেন্দু শিকদার, কৃষ্ণেন্দু শিকদার, প্লিজ স্যার, স্পিক আউট, স্পিক আউট। স্যার স্পিক আউট। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? শুরু করুন, শুরু করুন, শুরু করুন, শুরু করুন, শুরু করুন। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার কাছে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে নিজের আবেগ অনুভূতিগুলো বোঝা
নিয়ন্ত্রণ করা এবং সেগুলিকে বুদ্ধির সঙ্গে পরিচালিত করা। একদম একদম, বাহ বাহ। বোঝা, তারপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা বোঝা, এবং টু আন্ডারস্ট্যান্ড, টু কন্ট্রোল অ্যান্ড টু, সেগুলোকে সঠিকভাবে বা সদর্থক দিকে পরিচালিত করা। একদম টু ডাইরেক্ট। দিক। গুড, ভেরি গুড, দারুণ দারুণ একদম। তাতে অনেক রকমের টুলস এর দরকার পড়বে, সেই টুলস গুলোই হচ্ছে মুখ্য বিষয়। ঠিক আছে, করবিনাথ, করবিনাথ। হ্যালো ম্যাডাম। স্যার আমি কি একটু পরে বলতে পারি স্যার? খুব না ভালো না হয় এখনই কেন, আপনি ঠিক আছে, ক্যামেরা আসতে হবে না, বলুন। স্যার, বলার জন্য না স্যার, 2 মিনিট 1 মিনিট শুধু আমাকে একটু টাইম আচ্ছা দিন। ঠিক আছে ঠিক আছে। সুমিতা বিশ্বাস, চলুন সুমিতা বিশ্বাস, তাড়াতাড়ি ম্যাডাম। ম্যাডাম তাড়াতাড়ি। কেয়া মন্ডল, কেয়া মন্ডল। হ্যাঁ, হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যাঁ বলুন বলুন, সুমিতা দেবী বলুন। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা। আরে আপনার সুন্দর মুখটা একটু দেখি, একটু ক্যামেরায় আসুন না ম্যাডাম, কতদিন দেখিনি আপনাকে। আমি এটা অন করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার কণ্ঠস্বর শুনেই আমরা তৃপ্তি লাভ করি। চলুন বলুন 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 ম্যাডাম, বলুন প্লিজ হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আবেগীয় বুদ্ধিমত্তা বলতে এটাই বোঝায় যে মানে আমি নিজের এবং অন্যের আবেগকে বুঝবো, সেটাকে শনাক্ত করব এবং সেটা পরিচালনা করব এবং সেটাকে ব্যবহারও করব। কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা। ঠিক আছে, চলুন চলুন, ঠিক আছে, থ্যাংক ইউ। কেয়া মন্ডল, আপনাকে দেখতে পাচ্ছি, একটু সামনে আসবেন। কেয়া মন্ডল, কেয়া মন্ডল, কেয়া মন্ডল। স্যার ভিডিওটা অন, স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটা অন হচ্ছে না। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, খুব স্লো আসছে আওয়াজটা। নো প্রবলেম নো প্রবলেম। আমাদের সঙ্গে আছেন ঝাড়গ্রাম এসএমবি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে, ডোন্ট ট্রাই। স্যার চলে আসুন, মৃত্যুঞ্জয় স্যার। হ্যালো হ্যালো। স্যার আছি। নমস্কার, শুভ সন্ধ্যা। দাঁড়ান দাঁড়ান, আপনাকে পিন করি পিন করি পিন করি, আপনাকে পিন করি। আপনি তো আমাদের এখন পথ প্রদর্শক। এ এক মা, মিনিট এক এরকম কেন মিনিট, বলছেন স্যার? আরে সবাইকে নিয়ে বিপুলাই পৃথিবীর কতটুকু এক জানি এক বলুন। মিনিট, আমি একটা মিটিং শুরু হয়ে গেছে আমার, ওই ক্লাস চলছে, দেখো ফেসবুকে দেখো লাইভ হচ্ছে, তা তুমি একটু পরে করো, ওই 9:30 পরে করো। সো কি বলে, হ্যাঁ স্যার নমস্কার আপনাকে জানাই। নমস্কার নমস্কার। মৃত্যুঞ্জয় স্যার এসে গেছেন, আমরা ওনার কাছ থেকে জানি যে ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা কি। উনি একজন সাইকোলজিস্ট, ফর ইউর ইনফরমেশন। ওনার বিপিএড, সরি এমপিএড, উনি ফিজিক্যাল এডুকেশনের মাস্টার্স আর সাইকোলজির মাস্টার্স, মানে আমার মানে মানে কি বলবো, বাবা বলা যেতে পারে। চলুন স্যার প্লিজ। না না, এরকম কিছু হয় না স্যার শিক্ষাক্ষেত্রে। আরে হয় হয়, চলুন চলুন চলুন। আপনাদের মতো প্রণম্য ব্যক্তিদের কাছে শিখি তো রোজই একটু একটু করে, আর সমৃদ্ধ হয়। যাই হোক স্যার, আপনি যে বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করছেন, আমি স্যার পাশে বসাতে বেশি আগ্রহী। একদম স্যার। প্লিজ স্যার চলুন। আপনি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা তুলেছেন সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। বিষয়টা সত্যি খুবই প্রাসঙ্গিক, কারণ এটা আমাদের জীবনের একটা যে ডাইমেনশন গুলো আছে, মেন যে 5টা ডাইমেনশন আছে, দ্যাট ইজ আওয়ার ফিজিক্যাল ডাইমেনশন বলি বা মেন্টাল ডাইমেনশন বলি কিংবা সোশ্যাল ডাইমেনশন বলি কিংবা স্পিরিচুয়াল ডাইমেনশন, এই 4টে বললাম। আরেকটা দিক হচ্ছে ইমোশনাল ডাইমেনশন আমাদের, অর্থাৎ আমাদের প্রাক্ষবিক দিক বা আবেগীয় দিক যদি বলি,
এবার আজকের যে টপিকটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড টু আওয়ার ইমোশনাল ডাইমেনশনস। অর্থাৎ একটু আগে সুতীর্থবাবু যে কথাটা বললেন যে নিজেকে বোঝা বা নিজেকে জানা বা অন্যকে বোঝা এবং তার পরিপ্রেক্ষিতে নিজের এবং অন্যের আবেগ অনুভূতিগুলোকে বুঝে কোনো মানুষকে ডিল করা, ট্যাকেল করা বা যে কোনো সিচুয়েশনের সাথে নিজেদেরকে ট্যাকেল করা বলুন বা মানিয়ে নেওয়া বলুন, এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আরেকটু যদি আমি বিস্তারিতভাবে বলি স্যার, তাহলে বিষয়টা এরকম হবে, সেলফ অ্যাওয়ারনেসের কথা যদি আমরা বলি বা সেলফ রেগুলেশনের কথা বলি বা আমাদের যে মোটিভেশনের কথা বলি, আমরা যে কোনো কাজ করার জন্য তো আমাদের কনস্ট্যান্ট মোটিভেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টলি কাজ করে। এর বাইরে স্যার আরেকটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ আওয়ার সোশ্যাল আসপেক্ট। যে একজন হিউম্যান বিইং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে বা সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের এই আবেগীয় দিক বা আবেগীয় বৌদ্ধিক যে ক্ষমতা, যেটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলছি, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজ করে। সেটা নিজেকে কন্ট্রোল করা বলুন বা নিজের পরিবেশকে জানা বলুন, আমি যে সিচুয়েশনের মধ্যে আছি সেটাকে বোঝা বলুন, এই সব কিছু রিড করার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ স্যার। খুব ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা আজকে যে আলোচনাটা করতে চাইছি, সেই আলোচনার ফোকাসটা হলো ওয়ার্ক প্লেসের ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স ফর জব কম্প্যাটিবিলিটি। এবং মৃত্যুঞ্জয় স্যার যে কথাগুলো বললেন, অ্যাকচুয়ালি পড়াশোনাটা একই ডাইরেকশনে যায়। তুমি গ্লাসগোতে পড়ো আর আমাদের ভারতবর্ষের গোবরডাঙ্গায় পড়ো। যদিও গোবরডাঙ্গা কলেজ খুব প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ কলেজ, এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম তাদের কলেজের আমার সেন্টারে হয়েছিল ভোকেশনাল স্টুডেন্টদের। কাজেই আমি কৃতজ্ঞ সেই কলেজের প্রতি। যাই হোক, তো স্যার যে কথাগুলো বললেন আজকে সেটাই আমাদের মুখ্য আলোচনার বিষয়, একদম সেলফ অ্যাওয়ারনেস। সো আমার মনে হয় আমরা সব ফিডব্যাক নিয়ে নিয়েছি, আর যাদের দেখতে পাচ্ছি তারা, তাদেরকে বারবার ডাকা সত্ত্বেও তারা আসেননি। তবে কাবেরী দেবী 2 মিনিট সময় চেয়েছিলেন, সরি করবী দেবী 2 মিনিট সময় চেয়েছিলেন, এবং তাকে একটু মনে হয় সময় দেওয়া দরকার, নালে সেটা ভুল হবে। স্যার বল ঠিক আছে স্যার, হ্যাঁ আমি এবার আছি। আমি আসলে খুবই ব্যস্ত আজকে, আমি তাও আপনার ক্লাসটা মিস করতে চাইছি না বলে আমি জয়েন করেছি। সেই জন্যই আরো স্যার 2 মিনিট একটু টাইমটা নিলাম হয়তো, হ্যাঁ, সেই বলুন জন্য বলুন আমি বলুন, মোটামুটি প্লিজ যতটা বলুন। করতে না, পারি। আজকে কি স্যার, বাড়িতে আজকে কি বাড়িতে লুচি আলুর দম হচ্ছে? না স্যার, ওটাই ব্যাপার, মা নেই তো, বেড়াতে গেছে, আমাকেই সমস্ত কিছুটা দেখতে হচ্ছে, ওই জন্য দেখুন, প্রচুর তাহলে বুঝতে চাপে পারলেন, আছি। আমি কিন্তু লুচি এবং আলুর দমের গন্ধ পেয়েছি, এই জন্য আপনার দেখলেন, তার দেখলেন পয়েন্টে গেলাম, দেখলেন তো। আমি স্যার রুটিটা হ্যাঁ, সেঁকছিলাম, লুচি আপনি না, তখন আমি বললেন লুচির আমার গন্ধ নামটা। পেয়েছি। তাহলে বলুন, বেশি জন নেই আমরা সেই জন্য জিজ্ঞেস করলাম, আমরা বেশি জন নেই, এই হলো ব্যাপার। ওই জন্যই বললাম স্যার 2 মিনিট আচ্ছা একটু ঠিক আছে, দিয়ে প্লিজ দিন। প্লিজ আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের পরিচয় দিন। স্যার ইমোশনাল, ধরুন ইমোশন তো আমাদের মধ্যে কাজ করে সবসময়। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা সঠিকভাবে যে ইমোশনটা কিভাবে কাজে লাগাবো, মানে কোনখানে কোন ইমোশনটাকে গুরুত্ব দেবো এবং সঠিকভাবে নির্বাচন করবো, আমার মনে হয় সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা বোঝাচ্ছে। একদম 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 ঠিকই আছে, একদম প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আর এটাই চাইছি। সাইকোলজিতে মাস্টার্স করার পরেও আমি আর একটা সাবজেক্টের উপরে ডিপ্লোমা করেছিলাম, তার নাম হচ্ছে গিয়ে মডার্ন অ্যাপ্লাইড সাইকোলজি। এবং এত বিউটিফুল সাবজেক্ট, যাতে আমাকে অনেকটা ভালোভাবে ভাববার এবং কাজ করবার একটা যোগ্যতা তৈরি করে দিয়েছে। এবং আপনারা সকলে সেই কথাগুলোই বললেন। আমি সবের সঙ্গে কথা বললাম, কেন বললাম? কারণ পার্সপেক্টিভটাকে বোঝার চেষ্টা করলাম। বৃষ্টি হচ্ছে, ছাতাওয়ালা খুশি, ফুটবলওয়ালা খুশি, ক্রিকেটওয়ালা অখুশি, আর মালি প্রচন্ড অখুশি। তবুও বৃষ্টি হচ্ছে, এটাই বাস্তব। আর বৃষ্টিকে নিয়ে থট, ওটাই পার্সপেক্টিভ। এবং ওই পার্সপেক্টিভের পরিপ্রেক্ষিতে হাউ উই উইল রেসপন্ড অর রিয়াক্ট, দ্যাট ইজ কল আওয়ার ইমোশনাল ইন্টেলিজেন্স। চলুন, আমি আরো বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি। আই উড লাইক টু শেয়ার মাই মাই পাওয়ার পয়েন্ট।
আমি সবসময় যে কথাটা অত্যন্ত পছন্দ করি বলতে, যে কোনো আমার আহ যে কোনো আমার লেকচারের মধ্যে আমি এই কথাটা বলতে প্রচন্ড পছন্দ করি যে am I coachable? Are you coachable? Yes, sir. Are you coachable? Yes, sir. Yes, sir. Yes, Please yes. reply, chat box. Please reply, are you coachable? আপনারা কি শেখার মতো যোগ্যতা রাখেন? আপনারা কি শিখতে চান? মাইকেল জর্ডন বলছেন, মাই বেস্ট Network. স্কিল, বলে আমার সব থেকে ভালো স্কিল হলো was that I was coachable. I was a sponge and aggressive to learn. I was a sponge and aggressive to learn. স্পঞ্জের মতো আমি শোষণ করে নিতাম এবং শিখবো বলে আমি পাগল হয়ে উঠতাম। তো এই ধরনের পাগলামি কি ইমোশনাল ইন্টেলিজেন্স? একজন স্টুডেন্টের এই পাগলামিটা অত্যন্ত স্বাভাবিক, এবং আমার মতো একজন পাগল ডেলিভারি যে করছে, লেকচার করছে, সেটাও আমি মনে করি স্বাভাবিক। মৃত্যুঞ্জয় বাবুও, মৃত্যুঞ্জয় স্যারও এই পাগলামির শিকার, মৌসুমী ম্যাডামও এই পাগলামির শিকার। তাহলে এটা কি ইমোশনাল ইন্টেলিজেন্স কি নয়? চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। আমাদের দ্বিতীয় স্লাইড আসছে। সাইকোলজিস্ট পল একম্যান তার যে মডেল তৈরি করেছিলেন তাতে উনি 7খানা ইমোশনকে চিহ্নিত করেন। 7 ইমোশনস। ইমোশনাল এক্সপ্রেশন ইনিশিয়ালি উনি 6টি করেন, পরে উনি আরো একটি যোগ করেন। হ্যাপিনেস, স্যাডনেস, ফিয়ার, অ্যাঙ্গার, সারপ্রাইজ, ডিসগাস্ট এন্ড ল্যাটার অ্যাড করেন কন্টেম্প। ল্যাটার উনি যোগ করেন কন্টেম্প। চলুন এই জায়গায় যাওয়ার আগে একটু আপনাদের অ্যাটেনশনটাকে বুঝে নেওয়া যাক। হাউ মেনি ব্ল্যাক ডট ইউ ফাইন্ড? আপনারা এই ছবিটার মধ্যে কতগুলো ব্ল্যাক ডট দেখতে পাচ্ছেন? অ্যান্সার ইন 30 সেকেন্ডস। কাউন্ট স্টার্টস নাও। 1, 2, 3, 4, 5, 10, 15, 25, ওভার। বলতে পারেন কতগুলো ছিল? 35, sir. এনিমোর? অন্য কেউ বলতে পারবেন কতগুলো ছিল? 35. চলুন রেজাল্ট আউট। এবার দেখুন ব্ল্যাক ডট খুঁজে বার করুন। ব্ল্যাক ইয়ে ব্ল্যাক ডট রেক্টেঙ্গেল কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক ডট नहीं था একটাও নেই, একটাও নেই। হ্যাঁ, সব তো হোয়াইট। ওটা আমাদের চোখের ভুল। একদম। এবং যখন চ্যালেঞ্জ করলাম তখন ফুল আরো বেড়ে গেল। তার মানে কি, যখনই আমি স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ি তখনই আমার বুদ্ধিমত্তা গন্ডগোল শুরু করে দেয়। বোঝা গেল কথাটা? বোঝা গেল কথাটা? সো চলে আসুন এই ছবির মধ্যে। ইমোশনাল ইন্টেলিজেন্স, আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস and their relationships with feeling, thoughts, perception and cognitive biases. এটা আজকে আমরা সবার প্রথম ক্লিয়ার করব, এবং কিভাবে 5টা ফ্যাক্টর একে ইনফ্লুয়েন্স করে সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। ইমোশনের সঙ্গে
ফিলিং, থট, পারসেপশন এবং কগনিটিভ বায়াস। তার আগে একটু আমাদের মনটাকে বুঝে নেওয়ার দরকার। হোয়াট উই আর ডুইং এভরি ডে, বেসিক্যালি আমরা কন্ট্রোলড হই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা, যা কিনা 90%। বিলিভস, ফোবিয়াস, ইনটিউশন, imagination, unresolved grief, trauma, long-term memory, protective reactions, fear of abandonment, everything আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে হিমশৈলের 90% ডুবে রয়েছে। এবং তাই আপনাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার 60 থেকে 80,000 থট, যা আপনার ব্রেনের ভিতরে প্রতিদিন আসতে থাকে আর চলে যেতে থাকে, ফ্লোট করতে থাকে। 60 থেকে 80,000 থট এভরিডে ইন আওয়ার ব্রেন, তা এই সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা নিয়ন্ত্রিত। মোস্ট অফ দেম আর নেগেটিভ অ্যান্ড রিপিটেটিভ। অনলি 10% যা কিনা আমরা কনসাসলি করি। এই কনসাসলি করা মানে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে করি। উইল পাওয়ার, শর্ট টার্ম মেমোরি, লজিক্যাল থিঙ্কিং, ইমোশনস সাচ অ্যাজ জয়, অ্যাঙ্গার, স্যাডনেস। ইমোশনস, এটা কিন্তু কনসাস মাইন্ডের ব্যাপার। সাচ অ্যাজ জয়, অ্যাঙ্গার, স্যাডনেস। এবং কনসাস মাইন্ড মাত্র 10%-এর অধিকারী। কিন্তু সাবকনসাস মাইন্ড বা আনকনসাস মাইন্ড তা আমাদের সমস্ত নেপথ্য আচরণ নিয়ন্ত্রণ করতে থাকে। বাট তবুও এই 10% দিয়ে আমরা অনেক অসাধ্য সাধন করে ফেলতে পারি। কিভাবে? সেটাই আমরা ধীরে ধীরে পরিপুষ্ট। Emotions are complex psychological states that involves a subjective experience. Underline the word subjective experience. Underline মানেই সঙ্গে সঙ্গে ওটা লিখে ফেলবেন। যখনই বলবো আন্ডারলাইন, ইউজ দ্য পেন। Subjective experience, a psychological response and behavioral or expressive response. Behavioral or expressive response, a psychological response. আপনি কিভাবে দেখছেন তার সাইকোলজিক্যাল রেসপন্স, আপনি কিভাবে বুঝছেন তার বিহেভিয়ারাল এবং এক্সপ্রেসিভ রেসপন্স। ইম্পর্টেন্স অফ ইমোশনস ড্রাইভ ডিসিশন মেকিং, আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। ইনফ্লুয়েন্স ইন্টারপার্সোনাল রিলেশনশিপস, আপনি যে সকলের সঙ্গে মিশছেন পরিবারে এবং বাড়িতে, অফিসে এবং আদালতে, এমনকি রাস্তায় ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার্স এর সঙ্গে, অথবা আপনার মাঠে কোচ বা খেলোয়াড়দের সঙ্গে। ইনফ্লুয়েন্স ইন্টারপার্সোনাল রিলেশনশিপস প্লে এ রোল ইন সার্ভাইভাল by triggering instinctive reactions. For example, fear, anger. এই যে fear আর anger, the natural survival instinct. একে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি ফিয়ার হয়েছেন বলেই, আপনার এই ফিয়ার ইনস্টিংক্ট আছে বলেই, আপনার সার্ভাইভাল ট্রিগার হয় বলেই আপনি অতিরিক্ত রিস্ক নেন না। আপনি ঝড়ের মধ্যে বাইরে বেরোন না, বিদ্যুৎ চমকানোর মুহূর্তে আপনি ঘর ছাড়েন না, আপনি এর ফলেই খোলা ইলেকট্রিক বোর্ডে হাত দেন না, আপনি শীতের প্রখর শীতের মধ্যে আপনি সোয়েটার পরেন। সো ফিয়ার, অ্যাঙ্গারও তাই, আপনি তার দ্বারা ডিফেন্স করছেন। আপনি রাগ প্রকাশ, এই আমার সঙ্গে ইয়ার্কি মারবি না। আপনি যখনই অ্যাঙ্গার প্রকাশ করছেন, আপনি অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসকে স্টপ করতে চাইছেন, ওটা সার্ভাইভাল। যখন এই অ্যাঙ্গার আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যখন এই অ্যাঙ্গার আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে,
তখন ছেলে আপনার তখন ছেলে আপনার বলছে তখন আপনার ও এত কথা বললে হবে? মিউট করে কথা বলুন না। Play a role in survival by triggering instinct reactions, for example, fear, anger. আরো একটু ভালো করে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডটাকে বোঝার চেষ্টা করুন। কনসাস মাইন্ড, লজিক্যাল মাইন্ড, ওয়ার্ক when you are awake. Analytical, limited power, 5%. Master, 10% power, 5% to 10% হচ্ছে কি কনসাস মাইন্ড। ফিল্টার, ও ফিল্টার করার কাজ করে। তার মানে আপনি যদি কনসাস মাইন্ডকে সক্রিয় রাখতে পারেন, মাইন্ডফুলনেস থাকেন, then you can filter your subconscious thoughts. Cognitive behavioral therapy-তে এই জায়গাটাই সব থেকে মুখ্য ভূমিকা গ্রহণ করে। সাবকনসাস মাইন্ড, নট লজিক্যাল মাইন্ড, works 24 hours a day, creative, unlimited power, সার্ভেন্ট, মাস্টার মশাই কিন্তু এই কনসাস মাইন্ড। কনসাস মাইন্ড হচ্ছে মাস্টার মশাই। কে যদি আপনি মাইন্ডফুল হতে পারেন, তাহলে আপনি এই সাবকনসাস মাইন্ডকে, সার্ভেন্টকে আপনি নিয়ন্ত্রণ করে তুলতে পারবেন। 90% পাওয়ার, নো ফিল্টার। আর ফিল্টার নেই বলেই ও আপনাকে এত চালাতে থাকে। হাতির পিঠে ওঠার পর, সেই গল্প বলেছিলাম মনে আছে, হাতির পিঠে ওঠার পর নিজেকে মহেন্দ্র বাহুবলী না ভেবে কি ভেবে বসলো? কি ভেবেছিল? আমি ম্যাগি খাবো। মনে পড়ে গল্পটা? কার কার মনে পড়ে? কার কার মনে পড়ে? সকলেরই মনে পড়ার কথা, যারা আমার ক্লাস অ্যাটেন্ড করেন। আর একটু বুঝবো, আর একটু বুঝবো। Differentiating emotions and feelings. Your subconscious mind silently drives most of your life. Your subconscious mind আপনার সারা জীবনটাকে প্রভাবিত করে। ওই যে বারবার করে ওই কোটেশনটা বলি, বারবার করে ওই কোটেশনটা বলি, বারবার বারবার বলি, আপনাদের সামনে বহুবার বলেছি। এবং শুধু বলি না, আমি আমার সমস্ত পেশেন্টকে এটাকে উপহার দিই এবং ওটা সুন্দর করে বানিয়েছি। Until you make the unconscious conscious, it will direct your life and you will call it fate. তুমি একে দুর্ভাগ্য বলবে। দুর্ভাগ্য কিচ্ছু নয়। কি? তুমি তোমার আনকনসিয়াস মাইন্ডকে কনসাসে আনতে পারছো না, এটাই তোমার দুর্ভাগ্য। সো আমরা আবার একটু বোঝার চেষ্টা করি, আবার একটু বোঝার চেষ্টা করি। চলুন, আমি কি শেয়ার হয়েছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখা যাচ্ছে তো? স্যার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। গুড, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা আরো একটু টিপে যাই, আরো একটু যাই। এখানে একটু বলা হলো না। ইমোশন, ইমোশন হচ্ছে ইমিডিয়েট, অফেন সাবকনসাস reactions to stimuli. Example, feeling scared when seeing a snake. Feeling subjective, interpretations of emotion, more enduring and shaped by personal experience and culture. Example, guilt after yelling at someone. আমি কিছুক্ষণ আগে, সম্ভবত আমার অভিজ্ঞতা যা বলে, আমি দেখতে পাইনি ভালো করে, সম্ভবত আমার মনে হয় সুব্রত চ্যাটার্জি ফোনে কথা বলছিলেন। তাকে আমি বললাম যে এগুলো কি হচ্ছে। বলার পরে আমি বললাম, সুব্রত চ্যাটার্জি একজন টিচার, আমি একজন মূর্খ হয়ে তাকে বকে দিলাম। আমার তখন গিল্ট ফিল হলো।
That is called feeling. Sorry, sir. না স্যার, আমার ওই আনমিউট ছিল তো আমি বুঝতে পারিনি, আমি পাশে একজনের সঙ্গে কথা বলছিলাম, ফোনে কথা বলিনি, আনমিউট ছিল। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই, আপনি না বললে কে বলবে? I am trying to make my class practical. What I am doing, everything what I am doing, I am doing it consciously. Even the act of saying sorry, act of saying sorry. আমি যে সরিটা বলছি সেটাও আমার একটা স্ট্রাকচার্ড প্রোগ্রাম। কারণ আমি এখন সরি বলে বোঝাতে চাইলাম যে এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি হওয়া উচিত। কেন সুব্রত বাবু আমাকে এতগুলো লোকের সামনে স্যার বললেন, কাল থেকে আর স্যারের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, আমি এই চান্সটাই ওনাকে দেবো না। সো এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার হবে। অবিকা মন্ডল, ক্যান ইউ ফিল? Can you feel the practicality? Hello, madam. Yes, sir. Yes, sir. Yes. উত্তর দাও, উত্তর দাও। উত্তর দিলে কি হবে? আমি তো ইন্টারঅ্যাক্টিভ আছি, আমি কাউকে না দেখলে আমি ইন্টারঅ্যাক্টিভ আছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। সো আমি আবার আমার সাইডে গেলাম। So by personal experience and culture, example, guilt after yelling at someone. ঠিক আছে? নেক্সট আমি চলে আসছি ইমোশনস and their connection to thoughts. ইমোশনের সঙ্গে থট কিভাবে সম্পর্কযুক্ত। A role of thoughts in shaping emotions. A role of thoughts in shaping emotions. Our interpretations of events can amplify or suppress emotions. Example, two students receive the same grade on a test. One might feel disappointed, thinking I should have done better. Another might feel satisfied, thinking, and that's great. Self-talk and emotional regulation. Positive self-talk can reduce negative emotions. তাহলে এরকম অবস্থাতে সলিউশনস কি হতে পারে? Self-talk and emotional regulation. The positive self-talk can reduce negative emotions. Negative thoughts patterns can exacerbate emotional distress. অর্থাৎ তোমার যদি নেগেটিভ থট প্যাটার্ন বারবার ফিরে আসতে থাকে, তাহলে তোমার ইমোশনাল ডিস্ট্রেস আরো বাড়তে থাকবে এবং এটা এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে ধীরে ধীরে তোমার মধ্যে একদম নির্লিপ্ত ভাব এসে যেতে পারে। তখন ডিপ্রেসিভ মুড বলা হয়, অ্যান্ড হেডোনিয়া। সো চলো আরেকটু ডিপে যাওয়া যাক। How perceptions influence emotion. Our perceptions shape how we emotionally react to situations. Perceiving a crowded room as an opportunity for networking may evoke excitement. Perceiving the same room as overwhelming may evoke anxiety. অনেক লোক আমার ভালো লাগছে না, চলো চলো এখান থেকে চলো, অ্যাংজাইটি হয়ে গেল, আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আবার একজন লোক যে প্রফেশনাল লোক, যার মার্কেটিং করতে হয়, সে ওই এত লোকের মধ্যে নিজের কার্ড দিল, হ্যান্ডশেক করলো, কমিউনিকেশন করলো, করে সেখান থেকে সে ক্লায়েন্ট জেনারেট করে ফেললো। তাহলে একই ভিড় দুরকম ভাবে সে পারসিভ করলো। ছাতা, কেউ ছাতা দিয়ে মুখ ঢাকছে, কেউ ছাতা দিয়ে কুয়াশা আটকাচ্ছে, আর কেউ ছাতা দিয়ে রোদ আটকাচ্ছে।
বোঝা গেল কথাটা? বোঝা গেল কথাটা? তেমনি অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, আমি আর উদাহরণের ভিড় বাড়াতে চাইছি না। এবার আসছে কগনিটিভ বায়াসনেস। এই যে কগনিটিভ বায়াসেস, এর সঙ্গে একটু ডিফারেন্স আছে ডিস্টরশনের। আমরা এই ডিস্টরশনের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা বিখ্যাত কোটেশন একটু বলে দিতে চাই। দিস ইজ দ্য রিয়েল সিক্রেট অফ লাইফ, to be completely engaged with what you are doing in the here and now, and instead of calling it work, realize it is play. অর্থাৎ তুমি ঠিক এই মুহূর্তে তুমি নিজেকে কিভাবে এঙ্গেজ করছো এবং তুমি কি এখান থেকে সংগ্রহ করছো এবং তোমার ভূমিকা গ্রহণ করছো, সেটাই হলো জীবনের সব থেকে বড় সিক্রেট। কাল করব ভেবে নি, 14 জনকে জিজ্ঞাসা করি, এটাই আমাদের পিছিয়ে পড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেগেটিভ পদক্ষেপ হতে পারে। তার মানে এই নয় যে আজকে যা বলা হলো তাই আমাকে অন্ধভাবে মেনে নিতে হবে, তাই করতে হবে। আমাকে বলা হলো তরোয়াল বার করো আর অহিন্দুদের মেরে ফেলো। আই এম সরি টু সে, ইচ্ছা করে শব্দটা পেয়ে আনলাম, কারণ এর শিকার আমাদের দুটো দেশের নাগরিকরা। ফতোয়া দিয়েছে তারা, সাফার করেছে জনগণ বিভিন্ন সময়। তাহলে এই জায়গাটা কগনিটিভ বায়াস, and instead of calling it work, realize it is play. এটাকে কাজের বদলে এটাকে খেলা ভাবো আর খেলতে থাকো, তোমার ভূমিকা নেভাতে থাকো, উইদাউট এক্সপেক্টিং দ্য ইমিডিয়েট রেজাল্ট। এই কথাই এখানে বলতে চাওয়া হয়েছে। চলুন আরো একটু গভীরে যাওয়ার চেষ্টা করা যাক। Systematic errors in thinking that affect decisions and judgments. Examples of cognitive bias and their emotional impact. Number 1, confirmation bias. Confirmation bias, আমরা bias কিভাবে হই? Confirmation bias, tendency to focus on information that confirms existing belief. তোমার কাছে যা ইনফরমেশন আছে, যা এক্সিস্টিং বিলিফটাকে সাপোর্ট করে, না 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 এটা তো ওই লোকটা বলেছে, অমুক অমুক মহাপুরুষ এটা বলে গেছে, অমুক নেতা এটা বলেছে, অমুক লোক এটা বলেছে, এবং সেই অমুক লোকটা একজন নেতিবাচক চিন্তা ভাবনার মানুষ, পৃথিবীর ধ্বংসকারক হলেও একটা বায়াস আমি সেখান থেকে তথ্য থেকে আমি পাচ্ছি। তথ্যটা কে দিয়েছে, কি দিচ্ছে, এগুলো আমার জানার বোঝার নেই, আমি নেটে দেখতে পেয়েছি, তাহলে ওটা রাইট। প্রতিদিন গাদা গাদা এক্সারসাইজ, গাদা গাদা সাইকোলজিক্যাল টুলস, জ্ঞানের সীমা নেই। তার মধ্যে একটার মধ্যে সাইকোলজিক্যালি প্রমাণ সমেত কেউ কিছু লিখছে না, সব কিছু লিখে যাচ্ছে যে যার মতো করে। Tendency to focus on information and confirms existing belief. Example, a person believes they are unliked. একজন পার্সনের এটা বিলিভ যে তাকে অনেক এরা পছন্দ করে না। They interpret neutral behavior as evident of dislike. মানে ধরুন আপনি একটা জায়গায় একটা বক্তব্য রেখেছেন, কিছু লোক হাততালি দিল না,
এই যে আপনারা যে কথা শুনছেন, কয়েকজনকে ডাকলাম, তারা এলো না, পাত্তাই দিল না। তারা আসে, ভিড় করে, আর টুক করে কখন চলে যায়, বেরিয়ে যায় মিটিং থেকে, বোঝাও যায় না। মিটিং এ ঢোকে, বুঝতে পারে এটা আমার মাথার সঙ্গে ম্যাচ করছে না, আমার মাথা শুনতে চাইছে এই কথাটা, এবং ওটাই আমি শুনবো, আমি অন্য কিছু শুনবো না। আমি কিছুক্ষণ পর বেরিয়ে গেলাম। কয়েকজন ছাত্রকে দেখি, তারা ক্লাসের মধ্যে ঢোকে, ঢুকে গাড়ির হর্ন শোনায়, মাইকের অ্যানাউন্সমেন্ট শোনায়, দেখা পলিটিক্যাল মিটিং এ আছে, বা বিয়ে বাড়ি, এমনও দেখেছি বিয়ে বাড়ি থেকে ক্লাসে অ্যাটেন্ড করছে, মানে কি একটা বিরাট করে ফেললো আর কি, ক্লাস অ্যাটেন্ড করছে, আমি দেখাচ্ছি। বাট ইট ইজ ননসেন্স, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। যে কারণে অপোজ করলাম সুব্রত বাবুকে। গো টু ফেসবুক, ওখান থেকে জয়েন করুন, কোনো ডিস্টার্ব হবে না, লিভ দ্য রুম। এই জন্যই ফেসবুকে অন করে রাখা হচ্ছে। তাহলে আপনাকে কেউ হাততালি দিল না, আপনি ভেবে বুঝলেন যে আমাকে ডিসলাইক করছে না। অ্যাজ এভিডেন্স অফ ডিসলাইক, ফিলিং হার্ট অর রিজেক্টেড। যে রিয়াক্ট করলো না, সে ভাবছে, বা সে হয়তো তথ্যটা পাওয়ার পরে বিমূঢ় হয়ে গেছে, আরে বাবা এত কিছু জানলাম, আজকেই কাউন্সেলিং এরকম হয়েছে। শুধুমাত্র তাকে বুঝিয়েছি হোয়াট ইজ বাইপোলার ডিসঅর্ডার। বললো স্যার এই যে ব্যাখ্যাটা দিলেন, আমার তো এখানেই হালকা হয়ে গেল, আমি বুঝতে পারলাম কোথায় প্রবলেমটা হচ্ছে আর কোথায় আমি কন্ট্রোল করতে পারি। এতদিন আমি খালি লোককে ব্লেম করেছি, আজকে আমার মনে হচ্ছে আমিও নিজে ব্লেমের শিকার নই, আমিও ব্লেম করবো, আমিও দায়ী নয় এর জন্য। এর জন্য দায়ী হচ্ছে আমার এই অ্যামিগডালা। আমি তো অবাক, ভদ্রমহিলা ইতিহাসের ছাত্রী, সে বলছে আমি আমার অ্যামিগডালা দায়ী এর জন্য। আমি এই অ্যামিগডালাকে কন্ট্রোল করা শিখবো আপনার কাছ থেকে, ব্যাস হয়ে গেল, প্রবলেম তো এখানেই সলভ হয়ে গেল। অথচ তার এতদিনের ধারণা ছিল তার বাবা দায়ী, তার মা দায়ী, তার দাদু দায়ী, তার হাজবেন্ড দায়ী, তার জ্যাঠা দায়ী, তার গোষ্ঠীর লোকেরা দায়ী, তার কলেজ দায়ী, তার অফিসের সিনিয়র দায়ী, তার ম্যানেজার দায়ী, অথচ সি ইজ ট্যালেন্টেড। তো এইরকম ব্যাপার। তাহলে এখানে কি, ওই টেন্ডেন্সি টু ফোকাস অন ইনফরমেশন দ্যাট কম্পাউন্ডস এক্সিস্টিং বিলিফ, এই জায়গাটা খুব সতর্কতার সঙ্গে ডিল করতে হবে, বিশেষ করে ইন্টারনেটের যুগে। কোন গ্রামের, প্রত্যন্ত গ্রামে, সুন্দরবনের গ্রামে, অথবা দার্জিলিং এর গ্রামের, অথবা সিকিমের গ্রামের, অথবা ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর পথের, অথবা কোন চামোলি ডিস্ট্রিক্টের ট্রেকিং করতে গিয়ে দেখেছি এই গুগল বাবার উপরে নির্ভর করা কি ভয়ানক পরিণতি। ও সবসময় শর্টকাট রুটটা দেখাবার চেষ্টা করে, সেটার মধ্যে জঙ্গল থাকতে পারে, সেটার মধ্যে ডেঞ্জার থাকতে পারে, বোঝা গেল কথাটা? ও শর্টকাটটা দেখাবার চেষ্টা করে, হঠাৎ করে গলির ভিতরে ঢুকিয়ে দেবে আপনাকে, কেন ওটা দিয়ে শর্টকাটে যাওয়া যায়, কিন্তু আপনি গিয়ে মাথা ঘুরিয়ে ফেলবেন। ক্যাটাস্ট্রোফাইজিং 2 নম্বর, expecting the worst case scenario. Example, a person feels anxious before a presentation, feeling they will forget everything and be embarrassed. আমি সব ভুলে যাব, ভুলে গিয়ে আমি সব গন্ডগোল করে ফেলবো, মানে আগে থেকেই সে ভেবে নিচ্ছে যে একটা ওয়ার্স্ট কেস সিনারিও ডেভেলপ করবে। অবিকা মন্ডল, ক্যান ইউ ম্যাচ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে একটা ফর্মুলা আমি দিই, প্রায় বলি, 3খানা পয়েন্ট ভেবে যান, 3খানা পয়েন্টকে নিয়ে বলুন, দেখবেন চতুর্থ পঞ্চম পয়েন্ট অটোমেটিক হয়ে যাবে। আমি দেখেছি আমার লাইফে, এবং এটা মানে পরীক্ষিত সত্য। অনলি 3 পয়েন্টস ক্লিয়ার করুন, চতুর্থ পয়েন্ট, পঞ্চম পয়েন্ট আপনার সামনে এসে যাবে, হাজির হয়ে যাবে।
মনে পড়ে যাবে, সেগুলো থাকবে, সেই আইডিয়াটা আপনাকে থাকবে। কনসেন্ট্রেট করুন, 3খানা পয়েন্ট লিখে নিয়ে যান, 3খানা পয়েন্ট হাতে থাকুক, হাতে থাকুক 3খানা পয়েন্ট। ওই 3খানা পয়েন্ট অ্যানালিসিস করুন, দেখবেন চতুর্থ পয়েন্ট, পঞ্চম পয়েন্ট চলে আসবে। কারণ ও তখন রিওয়ারিং করে নেবে মস্তিষ্কের, ও তখন নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হয়ে যাবে ওইটুকু সময়ের মধ্যে, রিওয়ারিং হয়ে যাবে যখনই আপনি এই কথাগুলো বলবেন। আপনারা সবাই বাঙালি, আয়ে অষ্ট বসু, আটে অষ্ট বসু, নয়ে নবগ্রহ। এই যে আমরা ছোটবেলায় এইভাবে পড়েছি, এগুলো কি? এসব অ্যাঙ্কারিং করা, এসব অ্যাঙ্কারিং করা। আপনি যখন এইভাবে মনে রেখেছেন, আপনি একে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র শুরু করুন, দেখবেন আপনি একদম 10 পর্যন্ত আরামসে চলে যাবেন, একবার শুরু করুন। তা এইভাবে আমার মিটিং আমরা 3খানা পয়েন্ট তৈরি করে যাব, তারপরে অ্যাঙ্কারিং করে নেবে। অথবা যেটা পড়ছেন একটা বিশেষ ধরনের সেন্ট আপনার হাতের তালুতে লাগান, আর আপনার ওই পেপারটায় লাগান, যেটা পড়েছেন রাত্রিবেলা, ভালো করে গন্ধটা শুকুন, সকালবেলা ঘুম থেকে উঠে শুকে অফিসে যান, হাতের তালুতে গন্ধটা শুকুন, দেখবেন আপনার চমৎকার দেখতে পাবেন, আপনার ও অ্যাঙ্কারিং হয়ে যাবে। 3, নেগেটিভিটি বায়াস। Focusing more on negative events than positive events. অবিকা মন্ডলকে বস বলল যে, অবিকা, what you have done? You are a good research paper presenter. You are a research analyst. তুমি এটা কি করলে? এটা আরো 2টো পাতার উপরে যোগ করতে পারতে, ওটা প্রলং করতে পারতে। অবিকা মন্ডল কি দেখলো, যে আমাকে স্যার বলল যে তোমার এই পেপারটাতে স্যার খুশি নয়, কিন্তু স্যার যে বলেছে তুমি একজন ভালো রিসার্চ অ্যানালিস্ট, তুমি ভালো পেপার তৈরি করতে পারো, সেইটা অবিকা মন্ডলের কানে ঢুকলো না, আর হৃদয়ে স্পর্শ করলো না, মস্তিষ্কে অংশগ্রহণ করলো না, ওর নেগেটিভটা নিয়ে নিল। তা নেগেটিভটা নিয়ে নেব, নেগেটিভ বায়াস আমি থাকবো সবসময়। এ টিচার praises your work but gives minor constructive criticism. এভরি মোমেন্টে আমরা করতে থাকি, ভালো হয়েছে। সুতীর্থ, কালকে আমি সুতীর্থ স্যার স্যার সুতীর্থ যে আমাকে জিজ্ঞেস করে, স্যার কেমন হলো কালকে স্পিচ? হ্যালো, সুতীর্থ বললো, স্যার কালকে স্পিচ আমার কেমন হলো? আমি তাকে বললাম, বলে ওকে একটু সমালোচনা করলাম। তার মানে কি আমি পুরোটাই নেগেটিভ বললাম? কোন জায়গাটা ডেভেলপ? আমার একটা এক্সপেকটেশন ছিল। সবাই খুশি, মহা খুশি। মৌসুমী নন্দী যেভাবে অ্যানালিসিস করেছে, তাতে সুতীর্থ দারুণ খুশি, আপ্লুত। বাট আমাকে যখন বলছে, আমি তখন একটা জায়গাকে ক্রিটিসাইজ করলাম। তার মানে কি আমি ওর আমি ওর একমাত্র ক্রিটিসাইজম করবার জন্যই ওর সঙ্গে আমার সম্পর্ক? নো, এই জায়গাটা বুঝতে হবে। ক্রিটিসিজম একটা আর্ট, যে তোমার ভালো চায় সে তোমার ক্রিটিসিজমও করবে। সো আমরা আরো একটু গভীরের মধ্যে প্রবেশ করি। সেই জায়গাটা আমি আরেকটু এখানে একটু বলবো। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করছিলাম সেগুলোর উপর আমি একটু বলবো। আমরা সাধারণত ভাবি যে ঘটনা যেমন ইমোশন, ঘটনা যেমন তেমন ইমোশন, কিন্তু বাস্তবে ঘটনা আমাদের চিন্তা, ইন্টারপ্রিটেশন, তার মাধ্যমে ইমোশন তৈরি হয়। আমি কি বোঝাতে পারলাম? ঘটনাই ইমোশন নয়, ঘটনা আমাদের চিন্তা, ইন্টারপ্রিটেশন, তার ফলে ইমোশন। এটি কগনিটিভ অ্যাপ্রাইজাল থিওরির মূল ধারণা। অর্থাৎ কোনো ঘটনা নিজে
ইমোশন তৈরি করে না। আমাদের ব্যাখ্যা, মিনিং মেকিং প্রসেস ইমোশন তৈরি করে। উদাহরণ, ক্লাসরুম প্লাস ওয়ার্ক প্লেস। দুজন ছাত্র একই নম্বর পেল। একজন ভাবলো আমি আরো ভালো করতে পারতাম, হতাশা। অন্যজন ভাবলো আমি পাস করেছি, ভালোই, সন্তুষ্টি। ওয়ার্ক প্লেস ভার্সন, একজন ভাবে বস আমাকে পছন্দ করে না, ইনসিকিউরিটি। অন্যজন ভাবে এটা আমার গ্রোথ ফিডব্যাক, মোটিভেশন, আমাকে পছন্দটা আদায় করে নিতে হবে। ইনসাইট কি? ইমোশন আসলে এক্সটার্নাল রিয়ালিটি না, ইন্টারনাল ন্যারেটিভের ফল। এটা এক্সটার্নাল রিয়ালিটি নয়, এটা ইন্টারনাল ন্যারেটিভের ফল। সেলফ টক এবং ইমোশনাল রেগুলেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমাদের মনের ভিতরে সবসময় একটা ইনার ভয়েস কাজ করে, একে বলা হয় সেলফ টক। সেলফ টক দুই ধরনের, একটা হচ্ছে নেগেটিভ সেলফ টক, অ্যাংজাইটি, স্ট্রেস বাড়ায়। পজিটিভ সেলফ টক ইমোশনাল স্ট্যাবিলিটি তৈরি করে। আমি পারবো না, ফিয়ার সার্কিট অ্যাক্টিভেট করে। আর আমি চেষ্টা করব, কনফিডেন্স সার্কিট অ্যাক্টিভেট করে। নিউরো ইনসাইট কি? রিপিটেটিভ থট, নিউরাল প্যাথওয়ে স্ট্রেনদেন। ব্রেন এটাকে হ্যাবিট বানিয়ে নেয়। তুমি যদি নেতিবাচক ভাবতেই থাকো হবে না, হবে না, হবে না, তখন সেটা হ্যাবিটে পরিণত হয়। এবং এখান থেকে নিস্তার পাওয়ার কি রাস্তা? তখন চিহ্নিত করতে হয় এই হ্যাবিটের মাস্টারটাকে। তার নাম কি গো, কবিতা মন্ডল? দ্য টাস্ক মাস্টার। ইয়াস, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তার নাম টাস্ক মাস্টার। তাহলে বোঝা যাচ্ছে অবিকা মন্ডল কোন জায়গা দিয়ে বেরিয়ে এসেছে? আপনারা বুঝতে পারছেন? ওকে সাজেশন দেওয়া হয়েছে, ওর প্রবলেম সলভ করেছে, করার পরে ওকে সাজেশন দেওয়া হয়েছে সফট স্কিল ট্রেনিং প্রোগ্রাম করো, এটাকে একদম অ্যাচিভমেন্টের রাস্তায় নিয়ে চলে যাও। নাও সি ইজ ডুইং দ্যাট। এই যে কথা শোনা, এটা আজকে ওকে এত কনফিডেন্স লাগছে ওকে, আমার খুব ভালো লাগছে। ওয়ার্ক প্লেস অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ এর আগে সেলফ টক, আমি ফেল করব, নো বডি ট্রেস রেসপন্স, আমি ফেল করবো। যেই বললাম আমি প্রিপেয়ার, ওর সঙ্গে সঙ্গে কাম পারফরমেন্স হবে। আমি ফেল করব ভাবছি, দেখ আমার কুলকুল করে ঘাম হতে শুরু করলো, হাত ঘামতে শুরু করলো, ব্রিদিং পার্ট বেড়ে গেল, অ্যামিগডাল অ্যাক্টিভেটেড হয়ে গেল, প্রিফ্রন্টাল কর্টেক্সের দরজা বন্ধ হয়ে গেল, এবং হয়ে গিয়ে তোমার অ্যানালিটিক্যাল, ব্রেনস্টর্মিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং সব অফ। পরীক্ষার খাতায় আর তোমার পেন চলছে না। তাহলে তোমার পরীক্ষার খাতায় পেন না চলার কারণ হিসাবে কারণ হলো তোমার ইমোশনাল কন্ট্রোলের অভাব। কোন স্টুডেন্ট পড়েনি কথাটা সত্য নয়, পড়াটাকে তাকে কেন করতে হবে সেটা যদি না বোঝানো হয়, তাহলে তার না পড়াটা ওইভাবেই হবে। কারণ পড়ার পারপাসটাই তাকে দেওয়া হয়নি, পার্সপেক্টিভটাই তাকে দেওয়া হয়নি। যে কোনো থিঙ্কিং, যে কোনো ইমোশন পার্সপেক্টিভের মাধ্যমে, কোনো ঘটনা পার্সপেক্টিভের মাধ্যমে ইমোশনে পরিণত হয়। আন্ডারলাইন, কোন ঘটনা পার্সপেক্টিভের মধ্য দিয়ে, ইনার পার্সপেক্টিভের মধ্য দিয়ে ইমোশনে পরিণত হয়। পারসেপশন কিভাবে ইমোশন তৈরি করে কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা করেছি, আর একবার বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। পারসেপশন ইজ ইকুয়াল টু রিয়ালিটি নয়, বরং রিয়ালিটির ইন্টারপ্রিটেশন। এটি পারসেপশনের মূল ভিত্তি। রিয়ালিটির ইন্টারপ্রিটেশন, এক্সাম্পল, একই ক্রাউডেড রুম, একজন ভাবে নেটওয়ার্কিং অপরচুনিটি, এক্সাইটমেন্ট, অন্যজন ভাবে টু মাচ প্রেশার, অ্যাংজাইটি। ওয়ার্ক প্লেস ইনসাইট, আমাকে জাজ করবে, টিম মিটিং এ যাচ্ছি আমি, আমাকে জাজ করবে, ফিয়ার, এই আমাকে আজকে জাজ করবে সবাই, ফিয়ার। আমি আমার আইডিয়া শেয়ার করব, কনফিডেন্স, আমি আমার আইডিয়া শেয়ার করব।
আমি 3খানা আইডিয়া লিখে নিয়ে যাচ্ছি, আমি শেয়ার করব, বলবো যে আমি এটা 3টে আইডিয়া রাখলাম, এবার আপনারা বিচার করুন। এগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা আমাকে দেখান যে কোথায় ভুল আছে, আমি তাহলে এটাকে রেকটিফাই করবো পরবর্তীকালে। হয়ে গেল? কনক্লুশন, সিচুয়েশন না পারসেপশন ইমোশন কন্ট্রোল করে। একদম বড় বড় অক্ষরে লিখে রেখে দিন, সিচুয়েশন না, সিচুয়েশন নয়, নট দ্য সিচুয়েশন বাট দ্য পারসেপশন কন্ট্রোলস দ্য ইমোশন। কগনিটিভ বায়াস, এই জায়গাটা আরো ভালো করে বোঝার চেষ্টা করা যাক। অটোমেটিক মেন্টাল শর্টকাট যা আমাদের জাজমেন্টকে ডিস্টর্ট করে, অটোমেটিক মেন্টাল শর্টকাট যা আমাদের জাজমেন্টকে ডিস্টর্ট করে, এগুলোকে বলা হয় কগনিটিভ বায়াস। কনফার্মেশন বায়াস, আমরা বিশ্বাস করি সেটার প্রমাণ খুঁজি, আমরা যা বিশ্বাস করি সেটার প্রমাণ খুঁজি। কে বলেছে কথাটা, কোথা থেকে প্রমাণ পাচ্ছি? আমাকে কেউ পছন্দ করে না, নিউট্রাল বিহেভিয়ারে নেগেটিভ মনে হয়। আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ পছন্দ করে এটাকে আমি বিলিভ করি, এর ফলে আমাকে কেউ নিউট্রাল রইলো আমার প্রতি, আমি ধরে রাখলাম আচ্ছা নেগেটিভ যারা বলেছে তারা 10 জন, নিউট্রাল রয়েছে যারা তারা 10 জন, আর যারা পজিটিভ বলেছে তারা 10 জন। তাহলে কতজন নেগেটিভ? কতজন? কতজন নেগেটিভ? বলুন 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 বলুন, কেউ একজন বলুন, মাইক খুলে বলুন। 30 জন, হ্যাঁ, 30 জনই নেগেটিভ হয়ে গেল, 30 যদি জনই আমি বিলিভ নেগেটিভ, করি। 10 জন তো পজিটিভ, তাহলে 10 জন তো একদম হিসাব, 10 জন নেগেটিভ আর 10 জন নিউট্রাল, নিউট্রাল। আর 10 জন নেগেটিভ। ও টোটালটাকে বিলিভ করছে যে সবাই আমার এই আমাকে বিপক্ষে 20 কথা জন, বলছে। সে হিসাব নিল 20 জন, 30 জনের মধ্যে 20 জনই নেগেটিভ, মানে সবার বেশিরভাগই, মোস্ট অফ দেম আর নেগেটিভ। কিন্তু যারা নিউট্রাল তারা Remaining, কিন্তু আপনাকে নিয়ে ভাবছে পজিটিভলি, তারা ভাবছে নিউট্রাল, আপনাকে সমালোচনা করতে পারলো না, আবার আপনাকে অ্যাকসেপ্টও করতে পারলো না, তারা একটু ভাবছে। আরো 2-3টে মিটিং এ আসবে, আমার এরকম বহু ক্যান্ডিডেট আছে যারা ওই ঢোকে বেরোয়, তারপরে দেখা যাচ্ছে ফিক্স হয়ে যায়, তারপরে ফিক্স হয়ে যায়। অনেক ক্যান্ডিডেট আমি দেখেছি আমার লাইফে, ঢুকতে থাকে বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে, আর ব্যস্ত বাগিসতা দেখাতে থাকে, এত প্রবলেম, অমুক প্রবলেম, তমুক প্রবলেম, ক্যামেরায় আসতে রাজি নই, কারণ কি এখান থেকে চুরি করতে থাকে, এটাও এক রকমের চুরি করা। আর যারা সৎ মানুষ, যারা কনফিডেন্ট মানুষ, তারা প্রফেসর হোক ডাক্তার হোক, তারা সামনে আসে। ওয়ার্ক প্লেস, বস আমাকে ইগনোর করছে, রিয়েলিটি চেক ছাড়া অ্যাজাম্পশন, রিয়েলিটি চেক ছাড়া অ্যাজাম্পশন করে বসে আছে বস আমাকে। এবার ক্যাটাস্ট্রোফাইজিং, ওয়ার্স্ট কেস সিনারিও কল্পনা করা, প্রেজেন্টেশন আমি সব ভুলে যাব, ওয়ার্ক প্লেসে স্মল মিস্টেক আমার জব চলে যাবে। ইনসাইট কি? অ্যামিগডালা ওভার অ্যাক্টিভেশন, থ্রেট এক্সাজারেশন, নেগেটিভ বায়াস, নেগেটিভ এক্সপেরিয়েন্স বেশি গুরুত্ব পায়। 10টা ভালো ফিডব্যাক, একটা ক্রিটিসিজম, আমরা শুধু ক্রিটিসিজম মনে রাখি। ভালো করে মনে রাখবেন কথাটা, আমরা শুধু ক্রিটিসিজম মনে রাখি। ও ওটা বললো, ওটা নিয়ে সারাদিন কাটিয়ে দিলাম, 10টা লোক যে ভালো বলেছে সেটা ফিডব্যাক দিয়েছে সেটা বুঝলাম না। ওয়ার্ক প্লেস, পারফরমেন্স রিভিউয়ে পজিটিভ ওভারলুক, পারফরমেন্স রিভিউয়ে পজিটিভ ওভারলুক। ইমোশন ম্যানেজমেন্টের ব্যাপারে এবার আমরা আমাদের আলোকপাত করতে যাব। চলুন সরাসরি আমাদের আলোচনার মধ্যে ঢুকে পড়া যাক। আবার আমরা সেই আমাদের ইয়েতে চলে এলাম। চলে আসার সময় একটু একটু বুঝে নিই আমরা যে আমরা কোথায় থাকলে ভালো থাকতে পারি, আমরা কোথায় থাকলে ভালো থাকতে পারি। কেউ আমাকে বলতে পারবেন কোথায় থাকলে আমরা ভালো থাকতে পারি? আমাদের পাস্ট, আমাদের প্রেজেন্ট, আমাদের ফিউচার, আমরা কোথায় থাকলে ভালো থাকতে পারি?
প্রেজেন্টে আমরা প্রেজেন্টে থাকলেই ভালো থাকতে পারি। প্রেজেন্ট ক্ল্যারিটি, acceptance, joy of being, understanding, inner peace, and gratitude. Most important is gratitude. প্রতিদিন নতুন নতুন লোক, নতুন নতুন শিক্ষা, নতুন নতুন জ্ঞান, আর প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। ওই যে বলেছিলাম গল্পে, একজন লোক বিলিভ করছে যে কোনো লোকই নেই ইছাপুর শহরে যে আমার সঙ্গে কথা বলতে পারে, আমার যোগ্যতা রাখে, কারণ আমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমএসসি তে, আমার সঙ্গে কে কথা বলবে? অবিকা মন্ডল যদি ভাবে যে আমি আইআইটিয়ান, আমার সঙ্গে কে কথা বলবে? এখানে যারা বসে আছে তারা কেউ আমার যোগ্য নয়। তাহলে কে একা হলো? অবিকা মন্ডল নিজে একা হলো, না আমরা একা হলাম? কে হলো? অভিকা মন্ডল নিজে। কে হলো? আমি তোমাকে আমরা একা একদম ছাড়তে রাজি নই। কি ছাড়বেন নাকি? না না আপনারা কি বলেন? অবিকা মন্ডল একজন না আইআইটিয়ান, কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই যে অবিকা মন্ডলকে ছেড়ে দিলে আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবো। ওকে একদম ছাড়া যাবে না, আমাদের সাথে না ধরে রাখবো আমরা, তাই তো? না স্যার, না স্যার। একদম, ভেরি নাইস। সো আমরা যদি পাস্টে থাকি তাহলে আমরা গিল্ট, শেম এন্ড রিগ্রেট, ফিলিং স্যাড অর ডিপ্রেসড, dwelling on what happened, replaying events or conversations, over analyzing about the future, like a fear of the unknown, worrying about what could happen, feeling anxious for what is to come, overthinking what if scenarios, and thinking worst case scenario, এগুলো হতেই থাকবে। Struggling to stay at the present, মানে আমাদের বর্তমানে থাকাটা কিন্তু একটা স্ট্রাগল। এর জন্য দরকার মাইন্ডফুলনেস এক্সারসাইজ। আর সব থেকে গুরুত্বপূর্ণ এক্সারসাইজের নাম, ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ ইজ এক্সারসাইজ গ্র্যাটিটিউড জার্নালিং। আপনি যখনই অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনি যখনই অন্যের প্রতি এমপ্যাথেটিক হবেন, আপনি যখনই অন্যের প্রতি কম্প্যাশনেট হবেন, যখনই আপনি অন্যকে রুম দেবেন, গুরুত্ব দেবেন, সঙ্গে সঙ্গে আপনার জন্য গুরুত্ব তৈরি হয়ে যাবে। আপনার মধ্যে একটা অ্যাকমপ্লিশমেন্ট ফিল হবে। এই কথাটা যেমন আমি বলছি, একে বলে গ্র্যাটিটিউড জার্নালিং। প্রীতম ব্যানার্জি, তার কথা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ আমরা একটা দারুণ লার্নিং পেয়েছিলাম তার ক্লাস থেকে। আশা করি আপনাদের সকলের মনে আছে। তিনিও এই কথাটা বলেছিলেন যে ওয়ার্ক প্লেস পলিটিক্স রোধ করবার মূল টেকনিকটা কি মনে পড়ে? অবিকা মন্ডল কি শিখেছিলে বলো? ক্যান ইউ রিকল মূল কথাটা কি ছিল? বিফ্রেন্ডিং ইওর এনিমি, মানে যাকে চ্যালেঞ্জিং মনে হয় তার সাথে বেশি করে থাকা। একদম। আরো কিছু টেকনিক বলা হয়েছিল, আবার ভিডিওটাকে দেখার জন্য অনুরোধ করব। আমার ইউটিউব চ্যানেলে ওটা রাখা আছে, ফেসবুকেও আরো কয়েকদিন অ্যাভেলেবেল থাকবে। 1 মাস পরে ফেসবুক ডিলিট করে দেয়। আমি ওটা ডাউনলোড করে ইউটিউব চ্যানেলে ঢুকিয়ে দিয়েছি। ওটাকে পড়ুন, পড়ান, শেয়ার করুন। আপনারা অনেকেই অনেক কিছু করছেন, আমি সবই জানি কে কি করছেন, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আপনি বলতে চাইলেও জানার চেষ্টা করি, না বলতে চাইলেও জানার চেষ্টা করি। ভালো লাগে আপনাদের করা দেখে, বোঝা দেখে। পোস্ট দেখলে একটা মানুষের বোঝা যায় কে কি পোস্ট করছে, কে কি শেয়ার করছে, সব আমি লক্ষ্য রাখি। সো আপনারা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করুন, এবং ওই হাইড গেম খেলবেন না, ওপেন প্ল্যাটফর্মে আসুন। হাইড গেম একদম ভালো লাগে না, কারণ আমরা এটা ফ্রি করে ক্লাস করছি, এখানে আবার হাইড গেম কিসের? সো
এবার আমরা রিয়েল লাইফ এক্সাম্পল সম্পর্কে আপনাদেরকে আলোচনা করেছি। একটা সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনে দেখা যাচ্ছে, ইউ পোস্ট এ ফটো and it gets fewer likes than usual. Emotion, disappointment. Thought, no one likes my post anymore. Perception, equating likes to self-worth. তোমার যে সেলফ ওয়ার্থ তাকে তুমি ওই লাইক দিয়ে বিচার করছো। ফর ইওর ইনফরমেশন শুনে নাও, এখন ফেসবুক চাইছে পয়সা দাও পোস্ট করো, তোমার পোস্টে লাইক এনে দেবো আমরা। দিস ইজ দ্য থিং দেয়ার। এবং ন্যাচারাল, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কাজে তোমার ওখানে ফেসবুক বা ইনস্টাগ্রামে তুমি পোস্ট করলে সেটা লাইক পাবে। লাইক পাওয়াটাও তোমার পোস্টের উপরে নির্ভর করে না, ফেসবুকের পলিসির উপরে, সোশ্যাল মিডিয়ার পলিসির উপরে নির্ভর করে। একদম এমন ভাবে তৈরি করা। পাবলিক স্পিকিং, ইউ টেক এ মাইনর এরর ডিউরিং এ প্রেজেন্টেশন। Emotion, embarrassment. Thought, everyone noticed that they think I am incompetent. Perception, delivering the audience is overly critical. Are babre bab. Delivering the audience is overly critical. আমি কথা বলছি, আমি যদি বিলিভ করে নিই মৌসুমী নন্দী প্রফেসর, আমি যদি বিলিভ করে নিই, আমি লাস্ট আপনাদের বলি যে আমি লাস্ট 1 মাসে 15 জন ডক্টরের সঙ্গে কাউন্সেলিং করেছি, ডক্টরকে কাউন্সেল করেছি। আমি যদি ভেবে নিই তাকে আমি অ্যামিগডালা, প্রিফ্রন্টাল কর্টেক্স বোঝাবো, আপনাকে বলছি আমি বোঝাতে গিয়ে দেখেছি তারা এই ব্যাপারটা খুব ভালো করে অ্যাওয়ারই নয়। সো আমার বক্তব্যটা কোথায়? আমার বক্তব্যটা হলো যে আমার কাজটা আমাকে সঠিকভাবে করতে হবে, কনফিডেন্টলি করতে হবে, জেনে বুঝে করতে হবে। বোঝা গেল কথাটা? এটা বুঝতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে অত্যন্ত এটা আমাদেরকে বুঝতে হবে, অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ ম্যাডাম, আমি একটা ক্লাসের মধ্যে আছি, অনলাইন ক্লাসে। আপনি কি বলতে চাইছেন একটু লিখে দিন, আমি আপনাকে উত্তর দেবো সময় মতো। সো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা আলোচনার মধ্যে আনতে পারি। চলো আমরা একটু ওয়ার্ক প্লেস সিনারিও সম্পর্কে আমরা আলোচনা করলাম। সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন, সেটা নিয়েও আমরা আলোচনা করলাম। পাবলিক স্পিকিং, এই পাবলিক স্পিকিং এ অনেক সময় এম্বারাসমেন্ট থাকে। আমি যখন এই ধরনের ক্লাসগুলো করতে শুরু করলাম তার আগে আমারও মনে হয়েছিল যে আমি একটুখানি নিজেকে তৈরি করি। আমি সৌভাগ্যবান, এরকম একজন বিখ্যাত মানুষ, অত্যন্ত সুন্দরভাবে কথা বলা শেখান। আমি তার শরণাপন্ন হলাম, তার একটি ওয়ার্কশপ অ্যাটেন্ড করলাম এবং কথা বলার ভঙ্গিমাকে এবং বিষয়কে কিভাবে সাজাতে হয় সে সম্পর্কে শিক্ষা গ্রহণ করলাম। আমি আমার শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং তারপরে চলতে থাকলো বলার পালা। এখন মূল বিষয়ে আসবো, আমরা কি করে ইমোশন কিভাবে তা আমাদেরকে প্রভাবিত করছে এভরিডে, সে সম্পর্কে আমরা জেনেছি। চলুন আমরা এবার বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা এটাকে ট্যাকেল করতে পারি। ইমোশন ম্যানেজমেন্টের 5টি শক্তিশালী কৌশল। সবার প্রথম আমাদের মৃত্যুঞ্জয় স্যার একদম দারুণ ভাবে শব্দটা উল্লেখ করেছেন, সেলফ অ্যাওয়ারনেস।
নিজের ইমোশন আইডেন্টিফাই করা। আমি রাগান্বিত না, আমি আসলে হার্ট। আমি রাগান্বিত না, আমি আসলে হার্ট। কনফ্লিক্টের আগে ইমোশন লেভেল করা। যখনই কনফ্লিক্ট শুরু হবে ওয়ার্ক প্লেসে, কনফ্লিক্টের আগেই ইমোশনটাকে লেভেল করুন। রিফ্রেম, থট রিসেট। থট রিসেট, চিন্তার মিনিং বদলানো। চিন্তার মিনিং বদলানো কিরকম ভাবে? আমি ফেল করব, আমি শেখার সুযোগ পাচ্ছি। আমি ফেল করব, তার বদলে ভাবুন, ভাবা যেতে পারে আমি শেখার সুযোগ পাচ্ছি। এটা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির কোর টেকনিক। মাইন্ডফুলনেস, প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। মাইন্ডফুলনেস মানে হলো প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। এটা হচ্ছে 3 নম্বর মাইন্ডফুল। তাহলে আমরা কি কি বললাম? প্রথমে সেলফ অ্যাওয়ারনেস, নিজের ইমোশনকে আইডেন্টিফাই করা। রিফ্রেম করা, থট রিফ্রেম 2 নম্বর। থট রিফ্রেম 2 নম্বর। থট রিফ্রেম 2 নম্বর। থট রিফ্রেম 2 নম্বর। এবং তারপরে আসছে মাইন্ডফুলনেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। প্র্যাকটিস, ব্রিথ অবজার্ভ করা, ইমোশন জাজ না করা। ব্রিথ কে অবজার্ভ করুন। আজকে একটা যে অডিও চলছিল, দ্যাট ইজ মাইন্ডফুলনেস এক্সারসাইজ। যারা তখন ভালো করে বোঝেননি, গুরুত্ব অনুভব করেননি, তারা আবার ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন, তাহলে আরো ভালো করে বুঝে যাবেন। ওয়ার্ক প্লেস, মিটিং এর আগে 10 মিনিট পজ। মাইন্ডফুলনেস ডেভেলপ করার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক। কোনো মিটিং এ যাচ্ছেন, তার আগে 1 মিনিট পজ করুন। 10 মিনিট, 1 মিনিট পজ করুন। এই 1 মিনিট যখনই আপনি পজ করবেন, তখনই দেখবেন আপনার প্রেজেন্ট সিচুয়েশন আপনার কাছে ক্লিয়ার হতে শুরু করবে। কগনিটিভ বিহেভিয়ারাল টেকনিক 4 নম্বর। কগনিটিভ বিহেভিয়ারাল টেকনিক, থট, ইমোশন, বিহেভিয়ারাল রূপ পরিবর্তন করা। থট, ইমোশন এবং বিহেভিয়ারাল লুপ পরিবর্তন করা, এটা সিবিটিতে দারুণ ভাবে করা হয়, দারুণ ভাবে করা হয়। অ্যাজ এ ট্রেন্ড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির উপরেও একটা স্পেশাল ট্রেনিং করেছি। এর ফলে এই কাজটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করার সুযোগ পাই। যদি আপনারা এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান, বুঝতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট অবিকা মন্ডল। ক্যান ইউ রিমেম্বার the CBT sessions? হ্যাঁ স্যার। So, pattern, thought, feeling, action. Thought change করলে পুরো লুপ বদলে যায়। Am I right, অবিকা? অ্যাবসলিউটলি স্যার। একদম। থট কে পরিবর্তন করলে তোমার ফিলিং বদলে যাবে, তোমার অ্যাকশন বদলে যাবে। Change the thought and change and destroy the loop, cut the loop and enjoy the present life and be happy always. লিখে রাখুন, change the thought, cut the loop, destroy the loop, be at present and be happy always. এটাই ট্যাগলাইন আজকের আলোচনা। ইমোশনাল রেগুলেশন স্কিলস, এই কথাটাও বলেছে। আজকে সব বলেই দিয়েছে, আজকে সব বলেই দিয়েছে। শিকদার স্যার বলেছেন, মৃত্যুঞ্জয় স্যার বলেছেন, সুতীর্থ বলেছে, তারপরে নাদ বলেছে, মৌসুমী ম্যাডাম বলতে চেষ্টা করেছে কিন্তু শক্ত হয়ে গেছিল, এখন আশা করি ইজি হয়েছে। ইমোশনাল রেগুলেশন স্কিল, ইমোশন কন্ট্রোল করার প্র্যাকটিক্যাল টুলস কি কি? ডিপ ব্রিদিং, জার্নালিং অ্যান্ড ট্রাস্টেড পার্সনের সঙ্গে কথা বলা। ট্রাস্টেড পার্সন যদি না পাওয়া যায়, তাহলে সাইকোলজিক্যাল কাউন্সেলর অথবা সাইকোলজিস্টের সঙ্গে কথা বলা।
নিউরো ইনসাইট, ব্রিদিং, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয় ব্রিদিং এর ফলে এবং স্ট্রেস কমে যায়। ব্রিদিং এর মূল কাজ হলো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে তোলা, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম স্লো করার সিস্টেম, টু মেক ইয়োর সিস্টেম স্লো, নিউরোলজিক্যাল সিস্টেম স্লো, তোমার মস্তিষ্ক থেকে লোড কমিয়ে দেওয়ার কাজ করে, অ্যামিগডালাকে শান্ত করার কাজ করে, প্রিফ্রন্টাল কর্টেক্সকে কাজ করতে দেওয়ার চান্স তৈরি করে। আজকের ক্লাসের যদি শক্তিশালী একটা লাইন দিতে যাই, আজ আমাদের জীবনকে ঘটনা চালায় না, আমাদের চিন্তা সেই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করছে সেটাই আমাদের ইমোশন ও বিহেভিয়ার তৈরি করে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ইমোশনাল কন্ট্রোল নয়, ইমোশনকে বুঝে সঠিকভাবে ব্যবহার করা। ইউ ক্যাননট stop your emotion, you cannot ignore your emotion. তো ইমোশনাল কন্ট্রোল নয়, একদম ইমোশনাল কন্ট্রোল নয়, এটা একটি ভুল কথা। ইমোশনকে বুঝুন এবং আপনার থটকে কন্ট্রোল করুন। থটকে কন্ট্রোল করলে আপনি ইমোশনকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। একটা বোনাস দিয়ে দিই, ওয়ার্ক প্লেসে সাকসেসফুল মানুষেরা বেশি ইন্টেলিজেন্ট নয়, তারা ইমোশনালি ইন্টেলিজেন্ট। তারা রিয়্যাক্ট না করে রেসপন্ড করে, তারা রিয়্যাক্ট কম করে, রেসপন্ড বেশি করে। আজকের আলোচনা একদম অন্তিম দিকে রয়েছে। আমি অনেক কিছু আলোচনা আপনাদের সাথে আলোচনার আগেই শেষ করে ফেললাম, একদম শেষের দিকে আসছি। ইমপ্রুভ সোশ্যাল স্কিলস, practice active communication, be clear, respectful and considerate. Be clear, কমিউনিকেশনের অ্যাক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্যাসিভ কমিউনিকেশন। প্যাসিভ কমিউনিকেশন মানে এরকম ভাবে হাত ক্রস করে বসলাম, বিজ্ঞের মতো চেহারা করলাম, ঘাড় শক্ত করলাম, আর যখনই কোনো আলোচনা বলা হচ্ছে একজনকে, স্যার কি বুঝলেন আজকের আলোচনা থেকে, সে শুরু করছে কিভাবে শুরু করছে, আমিও তো কালকে আমিও দুটো নিউট্রিশন প্রোগ্রামে জয়েন করেছি, তাদের শিখিয়েছি। আরে সুতীর তো এমএসসি করে নিউট্রিশন বোঝাচ্ছে, একজন বলে বসলো যে আমিও দুটো সেশনে জয়েন করেছি, আমিও দুটো সেশন পড়িয়েছি, কে জানতে চেয়েছে? So be clear, respectful and considerate. নিজের রেসপেক্টটাকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলি নাকি? আমরা কি নিজেদের কথাতেই নিজেদেরকে আমরা আনক্লিয়ার করে দিই না? আমরা কি অন্যকে কনসিডার করবার মতো সাহস দেখাতে পারি না? Resolve conflicts constructively. Focus on solutions rather than assigning blame. ব্লেম হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস। আমার একটা ওয়েবিনার আছে ব্লেমের উপরে, শুধু ব্লেমের উপর একটা ওয়েবিনার আছে। ব্লেম হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস, যার প্রথম ভিকটিমের নাম হচ্ছে আপনি নিজে। ব্লেম আপনার কাছে ফিরে আসবে, ব্লেম ভয়ানক ভাবে আপনার কাছে ফিরে আসে সে রাতেই অথবা তার পরের দিন সকালেই। পরে বোঝাবো। রিয়েল লাইফ এক্সাম্পল, two co-workers having a disagreement over a deadline work together to find a compromise by adjusting timeline. Clear? Abhika Mandal, clear? হ্যাঁ স্যার। And the formula of life. লাইফ মানে হলো আলোর মধ্যে অন্ধকার, অন্ধকারের মধ্যে আলো, আলোর মধ্যে অন্ধকার, অন্ধকারের মধ্যে আলো, যাকে চাইনিজ ভাষায় বলা হয় ইন ইয়াং। লাইফ ইজ নট ফুল অর নাথিং, ফুল অর নাথিং। আমি পুরোটা পাইনি মানে আমি কিছুই পাইনি না,
আমি যদি আজকে অন্ধকারে থাকি, কালকে ভোর আসবেই, ভোরের পরে তবে দিন আসবে। আবার আজকে যদি আমি দিনের মধ্যে থাকি, সন্ধ্যা আসবেই, আর সন্ধ্যার পরে গাঢ় অন্ধকার আসবে, আর গাঢ় অন্ধকার আসলেই আবার একটা ভোরের সম্ভাবনা তৈরি হবে, আর ভোরের সম্ভাবনা তৈরি হলেই দিনের উজ্জ্বলতা তৈরি হবে। দিনের উজ্জ্বলতা তৈরি হলো মানেই বুঝতে হবে এই উজ্জ্বলতাকে নিস্তার পাওয়ার রাস্তা পেতে হবে। বোঝা গেল কথাটা? সো তুমি কখনো ইগনোর করতে পারবে না আলোর মধ্যে অন্ধকার, অন্ধকারের মধ্যে আলো, আলোর মধ্যে অন্ধকার, অন্ধকারের মধ্যে আলো। সো this is the end of the game. This is our story, emotional intelligence. আমি দুজনকে ডাকবো কনক্লুডিং ভাষণ দিতে। কনক্লুডিং দুজনকে ডাকবো, অনলি টু। জাস্ট ওয়েট, let me join the session. আমি তিনজনকে ডাকবো অ্যান্ড খুব তাড়াতাড়ি শেষ করবো। সবার প্রথম আমি ডাকবো, কে কে আছে দেখি আগে। ধরুন মৌসুমী দেবী ম্যাডাম, তখন আপনাকে বলতে দেওয়া যায়নি, জটিল হয়ে গেছিল, তাই ভয়ে আর বলিনি, কারণ তাহলে আলোচনাটা বিগড়ে যেতে পারতো, তাই জন্য একটু সাবধান করেছিলাম। যাই হোক, চলুন আপনি মৌসুমী নন্দী, আপনি দুর্দান্ত রকমের নোট টেকার, দেখি আপনি কি নোট টেকিং করলেন আজকের আলোচনায়। হ্যাঁ, লিখে আমি বুঝতে চেষ্টা করি। স্যার আপনার মানে এটা শোনার পর আমার অনেকটাই মানে যে এটা ছিল আর কি, যে আমার কনফ্লিক্টটা ছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। এবার আপনি তো অনেক মানে অনেক রকম ভাবে আমাদের এটা বোঝালেন। হ্যাঁ, তো এইরকম ভাবে এই ব্যাপারটাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবে আমরা আগেও মানে জানিনি, মানে জানতাম না। তো আমরা ইমোশনকে বিভিন্ন দিক থেকে দেখলাম, দেখার পর ইমোশন যে কতটা কার্যকরী মানে সর্বক্ষেত্রে, মানে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের মানে পার্সোনাল জীবনে, আমাদের প্রফেশনাল জীবনে সব ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা বুঝলাম। এবং আপনি যে বিভিন্ন দিক থেকে যে ইমোশনের দেখালেন, তার ডিফারেন্সটা দেখালেন, ফিলিং এর সাথে ইমোশনের ডিফারেন্স, তা এইগুলো আমরা মানে গুরুত্বপূর্ণ আমরা বুঝলাম। তারপরে যেগুলো ইমোশনের সঙ্গে যে বায়াসনেস গুলো দেখালেন, বিভিন্ন ধরনের বায়াসনেস, এইটার ব্যাপারে আমার কোনো ধারণা সেরকম ভাবে ছিল না, স্পষ্ট ছিল না। সেক্ষেত্রে আমার এই ধারণাটাও একটু ক্লিয়ার হলো স্যার। তবে আমি সবটা আপনার কথা শুনতে শুনতে সবটাকে নোট ডাউন করতে পারিনি। তো আপনার এই চ্যানেল থেকে আমি আরেকবার একটু দেখে আরেকটু ক্লিয়ার হয়ে নেব স্যার এটা। তো এই বায়াসনেস গুলো খুব ভালোভাবে আমার কাছে আমি মানে স্পষ্ট হলো, যে যাতে আমরা এই বায়াসনেস গুলো থাকে, তার ফলে আমরা ইমোশনকে কন্ট্রোল করতে অনেক সময় মানে আমাদের ব্যাঘাত ঘটে। তো এইগুলো বিভিন্ন ধরনের এই বায়াসনেস গুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, বা আমাদের নিজেদের ইমোশনকে আমরা যদি জানতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে ইমোশনাল ইন্টেলিজেন্সকে অ্যাফেক্টিভ করতে পারবো। তো এইটা আমি বুঝলাম স্যার। তারপরে আপনি যে মানে রিয়েল লাইফের এক্সাম্পলটা দিলেন, সেখানেও বিভিন্ন ধরনের মানে চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের পারসেপশন রয়েছে। সেটাও আবার তিনটে আপনি মানে প্লেস দিয়েছেন, যে একটা ওয়ার্ক প্লেস, একটা সোশ্যাল মিডিয়া, আর একটা পাবলিক স্পিকিং। এক্ষেত্রেও ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করছে সেটা আমরা একটু বুঝলাম, মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করছে। আর একটা যেটা আপনি স্ট্র্যাটেজিস গুলো বললেন, এইটাও খুব সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন স্ট্র্যাটেজিস গুলো, যে স্ট্র্যাটেজিস গুলো আমরা প্রত্যেকেই আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করার একটা মানে পথ আমরা বলতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা, আপনি যে ইমোশনাল রেগুলেশনের স্কিল গুলো বলেছেন, সেই স্কিল গুলো আমরা নিজেদের ব্যক্তিগত জীবনেও যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা প্রফেশনাল ক্ষেত্রে তো কখনো কখনো আমাদের ইমোশনাল ব্রেকডাউন করে, ইমোশন যে ব্রেকডাউন করে, তখন আমরা এই ধরনের স্কিল গুলোকে আমরা নিজেদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবে আপনি যেভাবে পুরো বিষয়টাকে ক্লিয়ার করেছেন আমাদের কাছে, সেটা সত্যি স্যার আমার কাছে অন্তত খুব মানে ভালো লেগেছে। এবং আমি আরেকবার এটাকে ক্লিয়ার করব, আমি যতটা করতে পেরেছি, এবং আপনার ওই চ্যানেল থেকে আরেকটু ক্লিয়ার করে নেব স্যার। মুর্শিদাবাদ থেকে রয়েছেন মোহাম্মদ রিয়াজুল হক। উনি আমাদের ইনস্টিটিউট থেকে
রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি ভোপাল, তার অ্যাফিলিয়েশনে উনি কেরিয়ার কাউন্সিলিং কোর্স করেছেন এবং বলতে পারেন পাসও করে গেছেন, শুধু হাতে সার্টিফিকেটটা তোলার অপেক্ষা। তা রিয়াজুল স্যারকে সবাই একটু কনগ্রাচুলেশন করুন, উনি লক্ষ লক্ষ টাকা এবার উপার্জন করবেন। স্যার আপনার আশীর্বাদ থাকলে সব হবে। এ কাকে আশীর্বাদ করে, যাই হোক ঠিক আছে। তা আমি রিয়াজুল স্যারের কাছ থেকে জানতে চাইবো, কারণ আজকে আমি লক্ষ্য করলাম যে রিয়াজুল স্যার কোনো আওয়াজ না করে আজকে একদম প্রথম থেকে ধৈর্য সহকারে বসেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল এবং রিয়াজুল স্যার মাঝে মাঝে ওনার ওয়াইফের সঙ্গে ফিসির ফিসির করেন, সে আওয়াজ আমরা পাই। হ্যাঁ, কোনো সময় নেমন্তন্ন করেননি, কিন্তু বুঝি রাতের খাবারের কথা হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে ওনাকেই একটু বলতে স্ত্রীর কথা বলার দরকার নেই, নেমন্তন্ন যখন করবেন তখন গিয়েই পরিচয় করবো, হ্যাঁ, ওনার বলার দরকার নেই। চলুন, হ্যাঁ, আপনি এখন বলুন আমাদেরকে আপনি কি বুঝলেন। বলুন। ইমোশনালি ইন্টেলিজেন্সের ব্যাপারটা যেটা স্যার আপনি বোঝালেন পাট করে, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে খুব খুব ফলপ্রসূ হবে। কারণ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় সোশ্যাল কনফ্লিক্ট বা ওয়ার্ক প্লেসে কনফ্লিক্টের মধ্যে পড়ি, সেগুলোকে অন্তত ম্যানেজমেন্ট করতে পারো খুব সুন্দরভাবে। এবং ইমোশনটাকে বুঝে বা আবেগ অনুভূতিটাকে বুঝে এবং সেটাকে সঠিকভাবে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সমাজের সঙ্গে আমরা খাপ খাইয়ে নিতে পারবো এবং সেক্ষেত্রে খুব ভালো রোল প্লে করতে পারবো আমরা। এইটাই আমার বিষয়। এবং আপনি যেভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যাটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে শুধু জীবনই সুন্দর হবে না, সমাজটাও সুন্দর হবে এবং আগামী প্রজন্ম খুব সুন্দর ভাবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী। আমি সবার শেষে চাইবো অভিকা মন্ডলকে, কারণ অ্যাকচুয়ালি অভিকা মন্ডল অত্যন্ত আগ্রহের সঙ্গে এই প্রোগ্রামটায় জয়েন করেছে। অভিকা, আর ইউ দেয়ার? হ্যালো অভিকা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, উড ইউ কাম টু দ্য স্টেজ? স্যার। একদম ওয়ার্ক প্লেসে অ্যাট ইউর ওয়ার্ক প্লেস হুম। তুমি একদম মানে চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে বলার চেষ্টা করো যে হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট দিস at your workplace as a senior employee at Air India. So, please proceed. স্যার প্রথমে যেটা হচ্ছে যে আমাদের যে বায়াসেস গুলোর কথা আপনি বললেন এখানে, সো বেসিক্যালি অ্যাট ওয়ার্ক প্লেস ইফ আই টেক মাইসেলফ অ্যাজ আ সাবজেক্ট দেয়ার, তো সেখানে আমি যখন কোনো সিচুয়েশনের সম্মুখীন হচ্ছি, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস জন্য যে বায়াসেসগুলো আমার তৈরি হয়েছে, সেই বায়াসেসগুলো যেন আমার সেই সিচুয়েশনটা দ্যাট কারেন্ট মোমেন্টে যেন আমাকে প্রচালিত না করে। দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট আই আন্ডারস্টুড, যে আমি যেন আমার প্রায়র এক্সপিরিয়েন্সের ইমোশনস বা ফিলিংসটাকে ইন্টারপ্রেট করে ওখানে না ধরে বসে থাকি অ্যাট ওয়ার্ক প্লেস। ইট ইজ মোর লাইক যে I have to proactively make myself active at that situation without engaging my prior thoughts, যেটা আমি আগে ফিল করেছি সেটার ব্যাপারে। সো মোদ্দা কথা এটাই হলো যে আমি যখন যেরকম ওয়ার্ক প্লেসে সিচুয়েশন হচ্ছে সেটাকে আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে মেশাবো না। সাপোজ ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, যদি কোনো সময় আমার কোনো সিচুয়েশনে কোনো ভুল হয়ে যায় অ্যাট সার্টেন পয়েন্ট, সো আই উইল নট টেক ইট অ্যাজ অ্যান ম্যাটার যেখানে আমি সেটাকে প্রিভিয়াস কোন এক্সপিরিয়েন্স যে আমার সাথে সবসময় আগে হয়ে এসছে এই জিনিসটা, তাই জন্য আমি এখানে এইভাবেই রিয়াক্ট করলাম। নো, ওভার জেনারেলাইজেশন একে বলে, ওভার জেনারেলাইজেশন একদম করবো না। হ্যাঁ স্যার,
তো আমি এই এই জিনিসটা নিয়ে আমি পুরো সময়টা ভাবছিলাম। সো দ্যাট ইজ মাই লার্নিং টুডে ফ্রম দিস সেশন। এটাই হচ্ছে স্যার, যেটা যে আমি যে পারসেপশনটা, আপনি কথাটা বললেন সিচুয়েশন পারসিভিং এর যে ব্যাপারটা, এটাকে আমি অন্য চোখে দেখবো। অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম আই উইল টেক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি, যেটা আপনি বললেন যে পজিটিভ সেলফ টক, পজিটিভ রিফ্রেমিং অফ দ্যাট মোমেন্ট, সো দ্যাট কি আমি অ্যাট দ্যাট মোমেন্ট সেই কাজটা করে বেরিয়ে আসতে পারি। একদম 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 ভেরি নাইস। সুতৃপ্ত একদম শেষে খুব অল্প কথায় সুতৃপ্ত বলবে আজকে টেক অ্যাওয়ে কি, টেক অ্যাওয়ে কি, আজকে কি পেলে? হ্যালো সুতৃপ্ত, হ্যালো হ্যালো সুতৃপ্ত, হ্যাঁ স্যার, নেটের প্রবলেম হচ্ছে। একদম ছোট্ট করে আজকে কি পাওয়া গেল? আম, মানে কনক্লুড করতে বলছেন? একদম বলো, ভাবতে পারো। হ্যাঁ, মানে আমরা যেটা আজকে পেলাম যে আহ, আমরা ইমোশনস, মানে ইমোশনাল এক্সপ্রেশন পেলাম, যে 7টা ইমোশনস যেটা আমাদের রয়েছে: হ্যাপিনেস, স্যাডনেস, ফিয়ার, অ্যাঙ্গার, সারপ্রাইজ। হ্যাঁ, and আমাদের কনসাস মাইন্ড অ্যান্ড সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, যেটা আমাদের কনসাস মাইন্ড, যেটা আমাদের মাত্র 10%, এবং যেটা আমাদের খুব শর্ট টার্ম মেমোরির মধ্যে থাকে, যেটা আমাদের লজিক্যাল থিঙ্কিং, ইমোশনস থাকে। আর লং টার্ম মেমোরির মধ্যে বিভিন্ন বিলিভস, ফোবিয়া, ইমাজিনেশন, এগুলো থাকে। অ্যান্ড এখানে আপনি বলেছিলেন যে ইমোশনস, ইমোশনস অ্যান্ড ফিলিংস, যে ইমোশনস হচ্ছে অনেক ইমিডিয়েট, ঠিক আছে, ইমিডিয়েট স্টিমুলি, মানে খুব মানে আমরা খুব ফাস্ট যেখান থেকে আমরা রিয়্যাক্ট করি। বাট সেখান থেকে ফিলিংস হচ্ছে অনেক আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড কালচার থেকে যেটা আম, হয়ে থাকে। অ্যান্ড আমাদের কিছু পারসেপশন থাকে, যেগুলো পারসেপশনগুলো আমাদের ইনফ্লুয়েন্স করে ইমোশনসকে। যেমন আমাদের আমরা মানে কিভাবে সেটাকে আমরা ইউজ করছি, যেমন এখানে ছাতার এক্সাম্পলটা দেয়া আছে, যেটা এখানে এ করা ছিল। আর কগনিটিভ বায়াস, যেখানে 3টে বায়াস আমরা পেয়েছি, যে কনফার্মেশন বায়াস, ক্যাটাস্ট্রফাইজিং বায়াস আর নেগেটিভলি বায়াস, 3টে বায়াস। অ্যান্ড আর কিছু পাবলিক স্পিকিং বলেছিলেন, যে পাবলিক স্পিকিং এর মানে যে সিবিটির ক্ষেত্রে বলেছিলেন যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে এটা আমরা আমাদের থটকে ডাইভার্ট করি, যে যে থটটা হয়তো আমাদের কোনো ইমোশনকে, কোনো স্যাডনেস বা দিচ্ছে, সেটাকে আমরা সেই থটটাকে আমরা ডাইভার্ট করে দিই। অ্যান্ড Would you like to continue? এগুলো ছিল স্যার। ঠিক আছে, তুমি ওর চেষ্টা করেছো, কোনো ব্যাপারটা আর কিছুই না, আমরা কি শিখছি সেটাকে একটু বোঝার চেষ্টা করি। আর অবিকা মন্ডল আর তোমাকে নিয়ে আমি একটু বিশেষ কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম, সেই জন্যই তোমাকে আমি কনসেন্ট্রেশন। স্যার, আমি অবিকা, যদি গুছিয়ে হ্যাঁ বলতে বলো বলো। সো গুছিয়ে থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ফর ইউর গ্রেট পার্টিসিপেশন। অ্যান্ড এই প্রোগ্রামে হয়তো আর আপনাদের এই প্রোগ্রাম মানে এটা একটা কোর্স, এই কোর্সের মধ্যে হয়তো সকলকে আমরা ফ্রি এন্ট্রি দিতে পারবো না আগামী দিনে। কিন্তু এরপরে এটা থেকে একটা জায়গায়, যেহেতু একটা খুব কমন একটা টপিক, সেহেতু আজকে সবাইকে এন্ট্রি করলাম। আপনাদের মধ্যে কেউ যদি সফট স্কিলে, আমাদের 17টা ক্লাস হবে, 17টা লেসন হবে, 4 মাস ধরে প্রোগ্রাম চলতে থাকবে। যদি আপনারা টাইম করতে পারেন বা তো অংশগ্রহণ করতে চান, দে ক্যান জয়েন আস। এটা কর্মক্ষেত্রের পুরো চিন্তাধারাই আপনাদের বদলে দেবে এবং আপনাদের
বিশেষ করে লিডারশিপের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। যদি আপনার আগ্রহী থাকেন এই ধরনের কোর্স করতে, ইউ আর মোস্টলি ওয়েলকাম। বাই বাই, বাই বাই। থ্যাংক ইউ স্যার।